বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক জশ কফম্যানের লেখা দ্য পার্সোনাল এমবিএ বইটি। যদি আপনি মনে করেন যে একটি ভালো ব্যবসা পরিচালনা করতে বা একটি বড় কোম্পানির নেতা হতে এমবিএর মতন একটি উচ্চতর ডিগ্রি থাকা অপরিহার্য, তবে এক মুহূর্তের জন্য থামুন। আজকের এই গল্পটি আপনার চিন্তাভাবনা সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। বন্ধুরা, এই প্রশ্নটি আপনি নিজের কাছে নিশ্চয়ই কোনো না কোনো সময় করেছেন যে এমবিএ না করেও কি আমি ব্যবসার জগতে সফল হতে পারি? আমি কি এমন একজন মানুষের মতো করে ভাবতে পারি যিনি লাখ লাখ টাকা খরচ করে কোনো নামী বিজনেস স্কুল থেকে বেরিয়েছেন? এটি কেবল একটি বই নয়, এটি একটি বিকল্প এমবিএ, তাও আবার কোনো কলেজ ক্লাস বা মোটা ফি ছাড়াই। জশ কফম্যান নিজে কখনো এমবিএ করেননি, কিন্তু তিনি একটি জ্ঞানভিত্তিক লাইব্রেরি তৈরি করেছেন যেখানে বিশ্বের সবচেয়ে কার্যকর, পরীক্ষিত এবং ব্যবহারিকভাবে উপযোগী ব্যবসায়িক নীতিগুলি বিদ্যমান। তিনি স্বশিক্ষার মাধ্যমে কেবল নিজের ক্যারিয়ারকে দিক নির্দেশনা দেননি, বরং হাজার হাজার এমন মানুষকেও ক্ষমতায়িত করেছেন যারা আজ কোনো ডিগ্রি ছাড়াই নেতা, সফল এবং নিজেদের চেষ্টায় চিন্তাভাবনা করেন। এই বইটি আমাদের বোঝায় যে ব্যবসার মূল ভিত্তি কোনো জাঁকজমকপূর্ণ জার্গনে নয়, বরং বাস্তব মূল্য যোগ করার বোঝাপড়ার মধ্যে নিহিত। দ্য পার্সোনাল এমবিএতে ব্যবসার ধারণাকে 11টি যৌক্তিক ভাগে ভাগ করা হয়েছে: মূল্য তৈরি, বিপণন, বিক্রয়, মূল্য সরবরাহ, অর্থ, মানব মন, নিজের সাথে কাজ করা, অন্যদের সাথে কাজ করা, সিস্টেম বোঝা, সিস্টেম অ্যানালিসিস করা এবং সিস্টেম উন্নত করা। প্রতিটি অংশ সেই ধারণাগুলোকে কভার করে যা যে কোনো ব্যবসা বা প্রফেশনে সফল হওয়ার জন্য অপরিহার্য। আর এই কথাগুলো শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। এই বইটিতে এমন প্রশ্ন রয়েছে যা আপনার মনকে চ্যালেঞ্জ করবে, এমন বোঝাপড়া রয়েছে যা বিভ্রান্তি দূর করবে, এবং এমন কৌশল রয়েছে যা আপনি আজ থেকে আপনার কাজে প্রয়োগ করতে পারবেন। ধরুন আপনার কাছে একটি ধারণা আছে, আপনি এমন একটি মোবাইল অ্যাপ তৈরি করতে চান যা শিক্ষার্থীদের পড়াশোনার সময় পরিচালনা করতে শেখাবে। এখন প্রশ্ন হলো, সত্যি কি সেই অ্যাপটির প্রয়োজন আছে? এর মতো অন্যান্য জিনিস কি আগে থেকে বিদ্যমান? মানুষকে এর জন্য টাকা দিতে রাজি হবে? আপনি কি এটিকে বারবার একই গুণমানে সরবরাহ করতে পারবেন? আপনি কি এর বিপণন নিজে করতে পারবেন? দ্য পার্সোনাল এমবিএ এমন প্রতিটি প্রশ্নের উত্তর দেয়। এই বইটি সেই ধারণাগুলোকে সামনে নিয়ে আসে যার ওপর যে কোনো সফল ব্যবসা গড়ে ওঠে, তা হলো একজন ব্যক্তির ছোট কাজই হোক বা বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি। যদি আপনি ব্যবসা শুরু করতে চান, কোনো ডিজিটাল সেবা দিতে চান, ফ্রিল্যান্সার হন বা কোনো কোম্পানিতে কাজ করে এগিয়ে যেতে চান, তবে এই বইটি আপনার জন্য একজন নীরব পরামর্শদাতা হতে পারে। আর যদি আপনি ভাবেন যে আমি এমবিএ করিনি, আমার কি কোনো ভবিষ্যৎ আছে, তবে এই বইটি আপনাকে বলে যে আপনার ভবিষ্যৎ আপনার চিন্তাভাবনা এবং আপনার কাজের ওপর নির্ভর করে, কোনো ডিগ্রির ওপর নয়। আর যদি আপনি ইতিমধ্যে এমবিএ করে থাকেন, তাহলেও এই বইটি আপনাকে সেই স্বচ্ছতা এবং ব্যবহারিকতা দিতে পারে যা হয়তো আপনার বইগুলোতে ছিল না। এতে তত্ত্ব কম, কিন্তু মাঠ পর্যায়ের বোঝাপড়া বেশি। আমি নিজেও এটি অনুভব করেছি যে যখন আপনি ব্যবসা, বিপণন এবং বিক্রয় সম্পর্কে জানতে শুরু করেন, তখন প্রাথমিকভাবে অনেক কিছুই বেশ জটিল মনে হয়। আমার কোনো এমবিএ ছিল না, কিন্তু আমার কাছে বই ছিল, এমন বই যা ব্যবহারিক, যা আমার প্রশ্নের উত্তর দিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা আমাকে কাজ করার জন্য অনুপ্রাণিত করত। এই দ্য পার্সোনাল এমবিএ তাদের মধ্যে একটি। এবং আজ আমি এই বইটি আপনার জন্য আমার ভাষায়, আমার অভিজ্ঞতার সাথে নিয়ে এসেছি। এটি কেবল একটি সারাংশ নয়, বরং আমার পক্ষ থেকে আপনার সাথে আপনার স্বপ্ন নিয়ে এবং সেই সংস্করণ নিয়ে একটি কথোপকথন। যে কোনো ব্যবসার শুরু সেখান থেকে হয় না যেখানে আমরা সাধারণত ভাবি, যেমন টাকা, বিপণন বা বিক্রয়। আসল শুরু হয় মূল্য থেকে, সেই মূল্য যা আপনি একজন মানুষের জীবনে যোগ করেন। আপনি একটি বই বিক্রি করছেন, অনলাইন কোর্স তৈরি করছেন, একটি মিষ্টির দোকান চালাচ্ছেন বা কোনো কোম্পানিতে কর্মচারী হিসেবে কাজ করছেন, যতক্ষণ না আপনি কারোর জন্য কোনো মূল্য তৈরি করছেন, ততক্ষণ আপনি কেবল বিদ্যমান আছেন, সক্রিয় নন। এই কথাটি দ্য পার্সোনাল এমবিএর শুরুতেই প্রথম এবং সবচেয়ে জোরালোভাবে উঠে আসে।
জশ কফম্যান বলেন যে ব্যবসার আত্মা হলো মূল্য তৈরি করা, কিন্তু এর অর্থ কেবল কোনো ভৌত পণ্য তৈরি করা নয়। আসল অর্থ হলো কোনো মানুষের প্রয়োজন বা তার ইচ্ছা বা তার কষ্টকে বুঝে এমন একটি সমাধান দেওয়া যা তার জীবনকে উন্নত করতে পারে। ভাবুন, আপনি একটি বেকারি খুলতে চান, কিন্তু যদি আপনার আশেপাশে মিষ্টি খেতে পছন্দ না করে বা তারা স্বাস্থ্য সচেতন এবং কেবল সুগার ফ্রি জিনিস খায়, তবে আপনার ব্যবসা শুরু হওয়ার আগেই ব্যর্থ হতে পারে। তাই মূল্য তৈরি করা শুধু এই নয় যে আমার এটি ভালো লাগে তাই আমি এটি তৈরি করব, বরং এটি হলো যে মানুষের কি প্রয়োজন যেটা তারা এখন পাচ্ছে না বা যেটা তারা আরও উন্নতভাবে চায়। অর্থাৎ মূল্য তৈরির সবচেয়ে বড় শিল্প হলো অন্যের চাহিদা বোঝা। এই কারণে জশ কফম্যান আমাদের 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করতে বলেন যখনই আমরা কোনো নতুন ধারণা ভাবি। প্রথমত, এই জিনিসটি কোন সমস্যার সমাধান করছে? দ্বিতীয়ত, মানুষ কি সমস্যা নিয়ে এতটাই বিরক্ত যে তারা এর সমাধানের জন্য টাকা দেবে? তৃতীয়ত, আপনি কি এই সমাধান বারবার একই গুণমানে সরবরাহ করতে পারবেন? এবং চতুর্থত, আপনার সমাধান কি অন্য কারো থেকে ভালো বা আলাদা? এবার একটি গল্প শুনুন। একবারের কথা, আমার এক বন্ধু অনলাইন টিফিন সার্ভিস শুরু করেছিল, কারণ তার মনে হয়েছিল যে সবার বাড়ির মতো খাবার দরকার। কিন্তু কয়েক মাসের মধ্যেই তার কাজ বন্ধ হয়ে যায়, কারণ সে মূল্য তৈরি করলেও বাজার গবেষণা করেনি। সেই এলাকায় আগে থেকেই 3 জনেই পরিষেবা দিচ্ছিল এবং তার মূল্য এবং স্বাদ ততটা প্রতিযোগিতামূলক ছিল না। সে ভেবেছিল যে মূল্য তৈরি করেছে, কিন্তু আসলে সে মানুষের প্রয়োজনকে সম্পূর্ণরূপে বোঝেইনি। জশ কফম্যান বারবার এই কথাটির ওপর জোর দেন যে ব্যবসা শুরু করার আগে আপনি ন্যূনতম সম্ভাব্য পণ্য বা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট নিয়ে কাজ করুন। অর্থাৎ এমন একটি ছোট সংস্করণ তৈরি করুন যার মাধ্যমে আপনি পরীক্ষা করতে পারেন যে মানুষ আপনার জিনিসটি চাইবে কিনা। তিনি বলেন যে বইয়ের তত্ত্বের চেয়ে পরীক্ষা করা বেশি জরুরি। আপনি একটি সাধারণ ল্যান্ডিং পেজ, ইনস্টাগ্রাম পোল বা একটি মৌলিক প্রোটোটাইপ তৈরি করে জানতে পারবেন যে মানুষ আপনার সমাধানকে গুরুত্ব সহকারে নিচ্ছে কিনা। যদি নেয়, তবেই এগিয়ে যান। মূল্য তৈরিতে আরেকটি বড় ভুল বোঝাবুঝি হয়। মানুষ ভাবে যে আমাদের কোনো বড় উদ্ভাবন করতে হবে, কিন্তু জশ বলেন যে পুরো বিশ্বকে বদলে দেওয়া জরুরি নয়। যদি আপনি কারোর দৈনন্দিন ছোটোখাটো সমস্যাও সমাধান করতে পারেন, তবে আপনি মূল্য তৈরি করেছেন। একটি টি শার্ট ডিজাইন যা যুব সংস্কৃতির সাথে সম্পর্কিত, একটি অ্যাপ যা প্রতিদিনের মেডিটেশনের কথা মনে করিয়ে দেয়, বা একটি কোর্স যা অ্যাকাউন্টিংকে সহজ করে, এই সবই মূল্য, কারণ এটি কারো প্রয়োজনের সমাধান দিচ্ছে। আমার একজন পরিচিত ব্যক্তি আছেন, তিনি প্রতিদিন অনুপ্রেরণামূলক উক্তিগুলিকে সুন্দর পোস্টারে রূপান্তরিত করে বিক্রি করেন। লোকেরা তাদের বাড়ি এবং অফিসের দেয়ালে সেগুলি লাগায়। কোনো বড় পণ্য নয়, কিন্তু ইতিবাচকতা এবং অনুপ্রেরণার একটি বড় মনস্তাত্ত্বিক মূল্য আছে। এটাই মূল্য তৈরি। এবার ভাবুন, আপনিও কি এমন কোনো মূল্য তৈরি করছেন বা করতে চান? যদি হ্যাঁ, তবে প্রথমে আপনার সম্ভাব্য গ্রাহকদের সাথে কথা বলুন। তাদের জিজ্ঞাসা করুন যে তাদের কী প্রয়োজন, কী তারা পাচ্ছে না এবং কী তারা আরও ভালো চাইবে। জশ কফম্যান এটাই বলেন যে যতক্ষণ না আপনি মানুষের সাথে সংযোগ স্থাপন করছেন, আপনি কেবল অনুমানের উপর কাজ করছেন, বাস্তবতার উপর নয়। মূল্য তখনই তৈরি হয় যখন আপনার দক্ষতা, বাজারের প্রয়োজন এবং আপনার আবেগ এক জায়গায় মিলিত হয়। এই অংশটি পড়তে গিয়ে আমি বারবার একটি কথা বুঝেছি। ব্যবসার আসল অর্থ টাকা উপার্জন নয়, কারো জীবনকে উন্নত করা। টাকা তো তার একটি উপজাত। যদি আপনি সঠিক ধরনের মূল্য দেন, তবে টাকা এমনিতেই আসবে। কিন্তু যদি আপনি টাকা উপার্জনকে লক্ষ্য বানান এবং মূল্য ভুলে যান, তবে পথটি অসম্পূর্ণ থেকে যাবে। কল্পনা করুন যে আপনি একটি অসাধারণ পণ্য তৈরি করেছেন, এমন একটি সমাধান যা মানুষের একটি বড় সমস্যার সমাধান করে। আপনি সময় দিয়েছেন, কঠোর পরিশ্রম করেছেন, গবেষণা করেছেন, গুণমানে কোনো ত্রুটি রাখেননি, এবং যে সমস্যা মানুষকে বছরের পর বছর ধরে বিরক্ত করছিল তার সরাসরি সমাধান আপনার কাছে আছে। আপনি আপনার বিপণনও জোরদারভাবে করেছেন, সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি তৈরি করেছেন, মানুষকে তথ্য দিয়েছেন, 1-2টি লিডও পেয়েছেন। কিন্তু এখন 1 সপ্তাহ পেরিয়ে গেল, তারপর 1 মাস, তারপর 3 মাস, এবং ফলাফল কোনো গ্রাহক নেই, কোনো বিক্রয় নেই, কোনো কিছুই নেই।
এখন আপনি নিজেকে জিজ্ঞাসা করছেন, কেন আমার পরিশ্রমের ফল পাচ্ছি না? এই সেই জায়গা যেখানে 90% মানুষ হাল ছেড়ে দেয়, এবং এখান থেকেই শুরু হয় সেই শিল্পটির গুরুত্ব যাকে বলা হয় বিপণন। বিপণন মানে শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করা বা টিভিতে বিজ্ঞাপন দেখানো নয়। আসলে বিপণন হলো সেই সেতুর নাম যা আপনার তৈরি করা মূল্য এবং সেই মূল্য খুঁজছেন এমন মানুষের মধ্যে সংযোগ স্থাপন করে। এটি একটি বিজ্ঞানও বটে, একটি শিল্পও বটে। মানুষের মনকে পড়া, তাদের বোঝা এবং সঠিক সময় সঠিক বার্তা দেবার শিল্প। বিপণনের প্রথম নীতি হলো মনোযোগ। কারণ আজকের পৃথিবীতে সবচেয়ে কঠিন জিনিস হলো কারো মনোযোগ আকর্ষণ করা। মানুষ প্রতি সেকেন্ডে শত শত নোটিফিকেশন, মেসেজ, ভিডিও এবং বিক্ষিপ্ততা দ্বারা পরিবেষ্টিত। এমন পরিস্থিতিতে আপনার সমাধান তা যতই কার্যকর হোক না কেন, ততক্ষণ পর্যন্ত অকার্যকর যতক্ষণ না মানুষ তাতে মনোযোগ দিচ্ছে। একটি ভালো ধারণা যার বিপণন ভালো নয়, তা প্রায়শই একটি দুর্বল ধারণার কাছে হেরে যায়, যার বিপণন অসাধারণ। জশ কফম্যান বলেন যে বিপণনের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের বাস্তব চাহিদা বোঝা এবং তাদের নিজের ভাষায় তাদের সাথে কথা বলা। বেশিরভাগ মানুষ এই ভুলটি করেন যে তারা তাদের পণ্যের বৈশিষ্ট্যগুলির উপর জোর দেন, যেমন এটি সবচেয়ে দ্রুত, এটি সবচেয়ে সস্তা, এটি সবচেয়ে উন্নত। কিন্তু ভোক্তাদের এসব নয়, তাদের প্রয়োজন সমাধান, তাদের জীবনে আরাম, সুবিধা বা পরিবর্তন দরকার। একবার একজন ব্যক্তি একটি অনলাইন উৎপাদনশীলতা স্মরণযন্ত্র তৈরি করেছিলেন। তিনি দিন-রাত তার ইউআই উন্নত করতেন, নতুন বৈশিষ্ট্য যোগ করতেন, কিন্তু কোনো গ্রাহক পেতেন না। তারপর তিনি একটি ছোট পরিবর্তন আনলেন। তিনি তার ওয়েবসাইটে কেবল একটি লাইন লিখলেন যে, আপনি কি দৈনন্দিন তাড়াহুড়োতে আপনার প্রাথমিকতাগুলো ভুলে যান? এই স্মরণযন্ত্র আপনার জন্য। সেদিন থেকেই রূপান্তর বৃদ্ধি শুরু করছে। কারণ তখন তিনি নিজের কথা নয়, বরং ব্যবহারকারীর কষ্টকে সমাধান করতে শুরু করেছিলেন। এটাই হলো আবেগিক সংযোগের বিপণন। যখন আপনি কারো জীবনের কষ্টকে শব্দে প্রকাশ করেন, তখন তার মনে হয় যে আপনিই সেই ব্যক্তি যিনি তাদের সাহায্য করতে পারেন। বিপণনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্পষ্টতা। যদি আপনি এটি বলতে না পারেন যে আপনি কি বিক্রি করছেন, এটি কেন জরুরি এবং এটি কার জন্য, তবে অন্য কেউই বুঝবে না। জশ কফম্যান তাই বলেন যে ইফ ইউ কনফিউজ ইউ লুজ, মানে যদি আপনি বিভ্রান্ত করেন, আপনি হারান। প্রতিটি বার্তা, প্রতিটি বিজ্ঞাপন, প্রতিটি পোস্টে স্পষ্টতা থাকা উচিত, একেবারে তীক্ষ্ণ, সরল এবং কেন্দ্রীভূত। ভাবুন, আপনি একটি কোর্স তৈরি করেছেন যেখানে আপনি মানুষকে মৌলিক গ্রাফিক ডিজাইন শেখাচ্ছেন, কিন্তু যদি আপনি এটিকে এভাবে বর্ণনা করেন যে আমাদের কোর্স সৃজনশীল চিন্তাভাবনা, সফটওয়্যার দক্ষতা এবং ডিজিটাল ক্ষমতায়নের উপর ভিত্তি করে, তাহলে মানুষ বিভ্রান্ত হবে। এর পরিবর্তে যদি আপনি বলেন যে গ্রাফিক ডিজাইন শিখুন 30 দিনে কোনো অভিজ্ঞতা ছাড়াই, তাহলে তাৎক্ষণিক সংযোগ তৈরি হবে। সরলতাই সবচেয়ে বড় শক্তি। জশ কফম্যান আমাদের বিপণনের 4টি প্রধান চ্যানেলও ব্যাখ্যা করেন: মুখের কথা বা ওয়ার্ড অফ মাউথ, সরাসরি যোগাযোগ বা ডিরেক্ট আউটরিচ, বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজিং এবং বিষয়বস্তু বা কন্টেন্ট। সবচেয়ে কার্যকর বিপণন হলো সেটি যা মানুষ নিজে অন্যদের বলতে চায়, অর্থাৎ মুখের কথা। কিন্তু এটি তখনই সম্ভব যখন আপনার পণ্য এতটাই মূল্যবান হয় যে মানুষ নিজে সেটি সুপারিশ করবে। সরাসরি যোগাযোগ মানে আপনি নিজে মানুষের সাথে যোগাযোগ করবেন, ইমেল, ডিরেক্ট মেসেজ বা ব্যক্তিগতভাবে। বিজ্ঞাপন মানে হলো অর্থপ্রদত্ত পদ্ধতি, কিন্তু এতে স্পষ্টতা এবং লক্ষ্যবস্তু বা টার্গেটিং অত্যন্ত জরুরি। এবং শেষটি হলো বিষয়বস্তু, অর্থাৎ এমন মূল্যবান বিষয়বস্তু দেওয়া যা মানুষকে স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট করে। প্রতিটি ব্যবসাকে এটি স্থির করতে হয় যে তার জন্য কোন চ্যানেলটি সবচেয়ে বেশি প্রভাবশালী, এবং তারপর সেই অনুযায়ী নিয়মিত কাজ করতে হয়। বিপণন কেবল বিক্রি করা নয়, বরং এটি বিশ্বাস তৈরি করা। মানুষ ততক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে কেনে না যতক্ষণ না তারা আপনাকে, আপনার উদ্দেশ্যকে এবং আপনার সমাধানকে বিশ্বাস করে। এই বিশ্বাস তৈরি করতে সময় লাগে, কিন্তু একবার তৈরি হলে তারাই আপনার বিশ্বস্ত গ্রাহক হয়ে ওঠে। মনে রাখবেন, বিপণন একবারের কাজ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। প্রতিটি পোস্ট, প্রতিটি কথোপকথন, প্রতিটি পণ্যের আপডেট, প্রতিটি পর্যালোচনা সব কিছুই বিপণনের অংশ। একটি আকর্ষণীয় বিষয় যে এই বইটিতে বারবার উঠে আসে তা হলো, সবচেয়ে ভালো বিপণন বার্তা সেটি হয় যেখানে আপনি কারো বিদ্যমান ইচ্ছাকে উদ্দীপিত করেন, নতুন কোনো ইচ্ছা তৈরি করার চেষ্টা না করে। অর্থাৎ যদি মানুষ ইতিমধ্যে ওজন কমানো নিয়ে চিন্তিত থাকে, তবে তাদের এটা বলবেন না যে মোটা হওয়া খারাপ,
বরং তাদের বলুন যে আপনি তাদের সমস্যাটি বোঝেন এবং আপনার কাছে তার সমাধান আছে। মানুষ শুধু এই কারণে কেনে না যে আপনার পণ্য ভালো, তারা এই কারণে কেনে কারণ তাদের মনে হয় যে আপনি তাদের কথা বুঝেছেন। এই সহানুভূতির আসল বিপণন। বিপণনের আসল জাদু তখনই হয় যখন আপনি মানুষের মনে প্রশ্ন তোলেন, তারপর সেই প্রশ্নের উত্তর হয়ে সামনে আসেন। যখন মানুষ নিজেকে জিজ্ঞাসা করতে শুরু করে, এটাই কি সেই জিনিস যা আমার সমস্যার সমাধান, এবং আপনি সামনে থাকেন, তখন বুঝুন যে আপনি সঠিক বিপণন করেছেন। একটি শক্তিশালী বিপণন প্রচার ও বিজ্ঞান কখনো শুধু ভিজুয়াল বা স্লোগান দিয়ে তৈরি হয় না, এটি বোঝাপড়া, ভাষা এবং উদ্দেশ্যের সততা দিয়ে তৈরি হয়। সুতরাং যখনই আপনি পরের বার কোনো ধারণা নিয়ে কাজ করবেন বা কোনো নতুন পণ্য চালু করার কথা ভাববেন, তখন এটি অবশ্যই মনে রাখবেন যে আপনি যা তৈরি করছেন তা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, মানুষ কি তা বুঝতে পারছে, এটি কি তাদের সাথে আবেগীয়ভাবে যুক্ত হচ্ছে, তারা কি এটিকে তাদের প্রয়োজনের সাথে সম্পর্কিত করেছে। কারণ মূল্য তৈরি করা জরুরি, কিন্তু তা জানানো তার চেয়েও বেশি জরুরি। কল্পনা করুন যে আপনি সপ্তাহের পর সপ্তাহ পরিশ্রম করে একটি অসাধারণ পণ্য তৈরি করেছেন। আপনি সাথে সেই সমস্ত বৈশিষ্ট্য যোগ করেছেন যা মানুষ চায়। এর ডিজাইন দুর্দান্ত, গুণমান অতুলনীয়, এবং যে সমস্যাটি মানুষকে বছরের পর বছর ধরে বিরক্ত করছিল তার সরাসরি সমাধান আপনার কাছে আছে। আপনি আপনার বিপণনও জোরদারভাবে করেছেন, সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি তৈরি করেছেন, মানুষকে তথ্য দিয়েছেন, এক দুটো লিডও পেয়েছেন। কিন্তু যখন আসল খেলা এলো, অর্থাৎ চুক্তি চূড়ান্ত করার সময়, তখন লোকেরা পিছিয়ে গেল। কেউ বলল ভেবে দেখব, কেউ বলল এখন বাজেট নেই, কেউ সরাসরি উপেক্ষা করে গেল। আর আপনি অবাক হয়ে গেলেন, যখন সবকিছু এত ভালো তখন মানুষ কিনছে না কেন? এই সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ উদ্যোক্তা থেমে যান, হতাশ হয়ে পড়েন এবং বুঝতে পারেন না যে আসল সমস্যা কোথায়। সত্যটা হলো, বিপণন সচেতনতা তৈরি করে, কিন্তু ব্যবসা সেখান থেকে শুরু হয় যেখানে বিক্রয় হয়। বিক্রয় ছাড়া আপনার ধারণা কেবল একটি স্বপ্ন, এবং এটাই কঠিন সত্য যা দ্য পার্সোনাল MBA এর তৃতীয় অংশ আমাদের সরাসরি দেখায়। বিক্রয়, এই একটি শব্দে অনেক মানুষ ভয় পায়। তাদের মনে হয় যে এটি কোনো চালাকি, কোনো ম্যানিপুলেশন, বা ওই প্রবাদ বাক্যটি মানুষকে তার প্রয়োজনের চেয়ে বেশি জিনিস বিক্রি করো এমন কিছু। কিন্তু আসল বিক্রয়ের অর্থ হলো একজন মানুষের জীবনকে উন্নত করার বিনিময়ে একটি ন্যায্য বিনিময় করা। যখন আপনি কাউকে এমন একটি সমাধান দিচ্ছেন যা তার সময়, টাকা, পরিশ্রম বা মানসিক চাপ কমায়, এবং বিনিময়ে আপনি সেই পরিষেবা বা পণ্যের মূল্য চান, তখন এটি ব্যবসা, ছলনা নয়। আসল বিক্রয় তখনই হয় যখন গ্রাহকের মনে হয় যে সে যতটা দিয়েছে তার চেয়ে বেশি পেয়েছে। এবার একটি ঘটনা শুনুন। ধরুন আমি এমন একটি কোর্স তৈরি করছিলাম যেখানে মানুষ 30 দিনে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং শিখতে পারত। প্রথমে আমি বিনামূল্যে মানুষকে ডেমো দিচ্ছিলাম, কিন্তু কেউ গুরুত্ব সহকারে নিচ্ছিল না। একদিন আমি স্থির করলাম যে আমি একটি ছোট মূল্য নেব, মাত্র 299 টাকা। হঠাৎ করে মানুষের আচরণ বদলে গেল। তারা প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করলো, মডিউলগুলি বোঝার চেষ্টা করলো, এবং কেউ কেউ তো পুরো ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিই তৈরি করে ফেলল। তখনই আমি বুঝলাম যে যখন কেউ টাকা দেয় তখন সে একটি প্রতিশ্রুতি দেয়, এবং যখন সে প্রতিশ্রুতি দেয় তখনই আসল রূপান্তর শুরু হয়। জশ কফম্যান বিক্রয়কে এক ধরনের কথোপকথন হিসেবে দেখেন, একটি সংলাপ যা দুটি মানুষের মধ্যে বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠে। কিন্তু এটি শুধু একবারের কথা নয়। গ্রাহক তখনই কেনে যখন তার মনে হয় যে আপনি তার কথা বোঝেন, তার সমস্যাকে গুরুত্ব সহকারে নিচ্ছেন, এবং তার সুবিধা নিয়ে ভাবছেন, কেবল আপনার মুনাফা নিয়ে নয়। তাই সবচেয়ে ভালো বিক্রয় স্ক্রিপ্ট কোনো চালাকি নয়, এটি হলো সত্যিকারের উদ্দেশ্য নিয়ে করা কথোপকথন। যদি আপনি আন্তরিকভাবে বিশ্বাস করেন যে আপনার জিনিস কারো জীবনে পার্থক্য আনতে পারে, তবে সেই অনুভূতি আপনার কথায় প্রকাশ পাবে এবং মানুষ তার সাথে যুক্ত হবে। মানুষ কথা দিয়ে কেনে না, অনুভূতি দিয়ে কেনে। বিক্রয়ে আপত্তি আসা স্বাভাবিক। মানুষ বলবে দামি, পরে নেব, প্রয়োজন নেই। কিন্তু এই আপত্তিগুলি আসলে সংকেত যে তারা সম্পূর্ণ স্পষ্টতা পায়নি, বা তাদের বিশ্বাস হচ্ছে না, অথবা সময়টা সঠিক নয়। একবার একজন মহিলা আমাকে বলেছিলেন যে তার ছেলে খুব বিক্ষিপ্ত থাকে এবং তার এমন একটি উপায় দরকার যাতে সে একাগ্রতা শিখতে পারে। আমি তাকে একটি উৎপাদনশীলতা কোর্স সম্পর্কে বললাম যা আমি তৈরি করেছিলাম, সস্তা দামে, ব্যবহারিক উপায়। সে জিজ্ঞাসা করল, এতে কি কোনো পার্থক্য হবে? আমি কেবল এতটুকু বললাম, যদি এই কোর্সটি আপনার ছেলেকে দিনে মাত্র 30 মিনিট মনোযোগ দিতে শেখায় এবং সে 1 বছর ধরে এই অভ্যাসটি তৈরি করতে পারে, তাহলে কি আপনার মনে হবে যে এই 300 টাকা বৃথা গেছে? সে সঙ্গে সঙ্গে কিনে নিল, কারণ আমি তার মনের আসল চিন্তাকে ছুঁতে পেরেছিলাম, টাকার নয়, সন্তানের ভবিষ্যতের। বিক্রয় শুধু প্ররোচনা নয়, এটি স্পষ্টতা, সহানুভূতি এবং বিশ্বাসের খেলা।
যখন আপনি সম্পূর্ণ সততার সাথে বিপরীত ব্যক্তিকে এটি বোঝাতে পারেন যে আপনি যা দিচ্ছেন তা তার জন্য একটি বিনিয়োগ এবং সেই বিনিয়োগ তার সময়, টাকা এবং মানসিক শান্তি তিনটেই বাঁচাতে পারে, তখন গ্রাহক আমি ভেবে দেখি থেকে হ্যাঁ-এর দিকে আসে। এবং একবার সে যখন হ্যাঁ বলে, তখন সেখান থেকে একটি নতুন যাত্রা শুরু হয়, বিশ্বাস, রূপান্তরের। প্রতিবার যখন আপনি কোনো পণ্য বা পরিষেবা নিয়ে কারো সামনে যান, তখন ভাবুন যে আপনি কোনো কিছু বিক্রি করছেন না, আপনি একটি সিদ্ধান্ত সহজ করে দিচ্ছেন। আপনি তাকে সেই বিশ্বাস দিচ্ছেন যা হয়তো সে নিজের উপর করতে পারছিল না। আপনি তার সমস্যা সমাধানে তার সঙ্গী হচ্ছেন। এবং যখন এই অনুভূতি বিক্রয় নেমে আসে, তখন তা কেবল লেনদেন থাকে না, এটি একটি সংযোগে পরিণত হয় যা পুনরাবৃত্ত গ্রাহক, মুখের কথা এবং বাস্তব প্রভাবের দিকে নিয়ে যায়। কল্পনা করুন আপনি অনলাইন একটি কোর্স কিনেছিলেন যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আপনাকে 30 দিনের মধ্যে কমিউনিকেশন এক্সপার্ট বানিয়ে দেওয়া হবে। আপনি পুরো উৎসাহের সাথে পেমেন্ট করেছেন, লগ ইনও করেছেন, কিন্তু ভেতরে গিয়ে দেখলেন অসম্পূর্ণ কন্টেন্ট, কোনো কাঠামো নেই, কোনো নির্দেশনা নেই। শুরুতে যে উৎসাহ ছিল তা প্রথম সপ্তাহেই শেষ হয়ে গেল। এখন ভাবুন আপনি মার্কেটারের কথায় বিশ্বাস করে টাকা দিয়েছিলেন, কিন্তু বিনিময়ে যে মূল্য পাওয়ার কথা ছিল তা উধাও হয়ে গেল। এমন পরিস্থিতিতে পরের বার যখন কেউ অন্য কোনো কোর্স বিক্রি করার চেষ্টা করবে, তখন কি আপনি সহজে তাকে বিশ্বাস করবেন? সম্ভবত না। এটাই মূল্য সরবরাহের আসল শক্তি এবং দুর্বলতা। যে কোনো ব্যবসা শুধু এই কারণে চলে না যে আপনি কি বিক্রি করেন, বরং এই কারণে চলে যে আপনি যে প্রতিশ্রুতি দেন তা কতটা পূরণ করেন। দ্য পার্সোনাল MBA এটাই শেখায় যে যদি আপনি বিশ্বের সেরা বিপণন করেন, দুর্দান্ত বিক্রয় পিচ দেন এবং তারপর বিতরণে ব্যর্থ হন, তাহলে আপনি নিজেই আপনার ব্র্যান্ডকে ডুবিয়ে দিয়েছেন। মূল্য সরবরাহ হলো সেই অদৃশ্য চুক্তি যা প্রতিটি গ্রাহকের মনে তৈরি হয় যে আমি আপনার কাছ থেকে কিছু নিচ্ছি এবং বিনিময়ে আমি সেটাই পাবো যা আপনি প্রতিশ্রুতি দিয়েছেন অথবা তার চেয়ে বেশি। এবং যদি আপনি সেই চুক্তি পূরণ না করেন, তাহলে গ্রাহক কখনোই ফিরে আসে না এবং কাউকে সুপারিশ করে না। কিন্তু যদি আপনি গ্রাহককে তার প্রত্যাশার চেয়ে বেশি কিছু দেন, তবে সেই ব্যক্তি আজীবন প্রচারক হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, জ্যাপোজ নামের একটি কোম্পানি শুধু জুতো বিক্রি করত, কিন্তু তারা গ্রাহক সহায়তায় এমন মূল্য দিয়েছিল যে লোকে তাদের কাছ থেকে বারবার কিনত। তাদের এজেন্টরা গ্রাহকদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, তাদের প্রশ্ন শুনত, এবং একবার তো তারা গ্রাহককে পিৎজা অর্ডার করতেও সাহায্য করেছিল, শুধু এই কারণে যে গ্রাহক ক্যাজুয়ালি পিৎজার কথা উল্লেখ করেছিল। এখন ভাবুন আপনি একটি জুতোর কোম্পানির কাছ থেকে পিৎজার প্রত্যাশা করেন না, কিন্তু যখন আপনি এমন একটি অভিজ্ঞতা দেন, তখন সেটাই মুখের কথার আসল মূল্যে পরিণত হয়। মূল্য সরবরাহ শুধু পণ্য বা পরিষেবায় সীমাবদ্ধ নয়, এটি অভিজ্ঞতার পুরো প্যাকেজ। পণ্য খোলার সময় তার দেখতে কেমন লাগে, ব্যবহারকারীর লগ ইন করতে সমস্যা হচ্ছে কিনা, ফেরত নেওয়া সহজ নাকি যুদ্ধ করতে হয়, গ্রাহক সহায়তায় মানুষের সাথে কথা বলা যায় নাকি বট ঘুরিয়ে মারছে, এই সবই মূল্যের অংশ। ধরুন আপনি কাউকে একটি অনলাইন কোচিং বিক্রি করেছেন এবং আপনি তাকে জুম লিঙ্ক পাঠাতেই 2 দিন লাগিয়ে দিলেন, বা সেশনের মধ্যে বারবার নেট চলে যাচ্ছে। তাহলে যতই আপনার কাছে বিশ্বের সেরা ফ্রেমওয়ার্ক থাকুক না কেন, গ্রাহকের আস্থা আগেই কমে গেছে। আর যখন বিশ্বাস ভেঙে যায়, তখন তা আবার গড়ে তোলা সহজ নয়। এবার একটি বাস্তব জীবনের উদাহরণ ভাবুন। একবার একটি ছোট স্থানীয় ক্যাফে ছিল যা অনলাইন ডেলিভারি শুরু করেছিল। তাদের খাবার ছিল গড়পড়তা, প্যাকেজিং ছিল সাধারণ, কিন্তু প্রতিটি অর্ডারের সাথে একটি হাতে লেখা ধন্যবাদ নোট আসত এবং প্রতিবার ডেলিভারি সঠিক সময়ে হতো। ধীরে ধীরে মানুষ সেই ক্যাফে থেকে বারবার অর্ডার দিতে শুরু করলো, অথচ তাদের প্রতিযোগীদের খাবারের স্বাদ আরও ভালো ছিল। কারণ হলো তারা ধারাবাহিকতা এবং মানবিক স্পর্শ দিয়ে মূল্য দিয়েছিল। তারা প্রতিবার গ্রাহককে এই অনুভূতি দিয়েছিল যে আমরা আপনাকে গুরুত্ব সহকারে নিচ্ছি। মূল্য সরবরাহের জাদু এখানেই। যখন আপনি এমন সিস্টেম তৈরি করেন যাতে প্রতিটি গ্রাহক প্রতিবার নির্বিঘ্ন অভিজ্ঞতা পায়, তখন বিশ্বাস তৈরি হয়, সুনাম তৈরি হয় এবং সেটাই আপনার সবচেয়ে বড় বিপণনে পরিণত হয়। জশ কফম্যান এই পুরো ধারণাটিকে একটি বাক্যে সংক্ষেপে বলেছেন, "Your job doesn't end at making a sale, it begins there." এর অর্থ হলো আসল পরিশ্রম বিক্রির পরে শুরু হয়। আপনাকে প্রতিটি জিনিসকে এই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে যে এটি কি গ্রাহকের জন্য ঝামেলাহীন? আমি কি তাকে ঝামেলামুক্ত অভিজ্ঞতা দিচ্ছি? সে কি একবার কেনার পর আবার আসতে চাইবে? এই প্রশ্নগুলো প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করা জরুরি। মূল্য সরবরাহ মানে শুধু কাজ শেষ করে দেওয়া নয়, বরং ওয়াও করা। যখন গ্রাহকের মনে হয় যে আপনি যা দিয়েছেন তা তার প্রত্যাশার চেয়েও বেশি, তখনই সে পুনরাবৃত্তি করবে, অন্যদের রেফার করবে এবং আপনার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়ে উঠবে।
সত্যিকারের ব্যবসা সেটাই হয় যেখানে মানুষ বারবার কিনতে আসে, এবং তা তখনই সম্ভব যখন আপনি ধারাবাহিকভাবে এবং নির্ভরযোগ্যভাবে প্রতিবার মূল্য সরবরাহ করেন। এর অর্থ হল শক্তিশালী ব্যাকএন্ড সিস্টেম, গুণমান যাচাই, প্রতিক্রিয়ার ব্যবস্থা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সহানুভূতি। আপনি শুধু টাকা নিচ্ছেন না, আপনি কারো প্রয়োজনের সমাধান দিচ্ছেন, এবং যখন আপনি সেই প্রয়োজনকে গুরুত্ব সহকারে নেন, তখনই আপনার মূল্য আপনার পরিচয় হয়ে ওঠে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার পকেটে যে টাকা আছে তার আসল মূল্য কি? আপনি কি প্রতিবার টাকা খরচ করার সময় এটি জানেন যে সেই সিদ্ধান্ত আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিকে কিভাবে প্রভাবিত করছে? আপনি কি কখনো এই প্রশ্নটি তুলেছেন যে মুনাফা শুধু উপার্জন থেকে আসে নাকি সঞ্চয় এবং বুদ্ধিমানের সাথে ব্যবহার থেকেও? অর্থ শুধু সংখ্যার খেলা নয়, এটি আপনার চিন্তাভাবনা, আপনার অধিকার প্রাধান্য এবং আপনার সিদ্ধান্তের প্রতিফলন। এই পৃথিবীতে লাখ লাখ মানুষ আছেন যারা কোটি কোটি টাকা উপার্জন করেন, কিন্তু তারপরেও আর্থিকভাবে অস্থির এবং অস্থির থাকেন। অন্যদিকে এমনও কিছু মানুষ আছেন যারা সাধারণ আয়ের সাথেও স্বাবলম্বী এবং শান্ত জীবনযাপন করেন। পার্থক্য কোথায়? পার্থক্য হল অর্থকে বোঝা, তা মলটোকা এবং টাকাকে নিজের সেবায় লাগানোর শিল্পে। দ্য পার্সোনাল এমবিএতে জশ কফম্যান অর্থকে একটি অস্ত্রের মতো উপস্থাপন করেন, যা সঠিক হাতে থাকলে সাম্রাজ্য গড়ে তুলতে পারে এবং ভুল হাতে থাকলে নিজের ঘুমও কেড়ে নিতে পারে। অর্থ বোঝার প্রথম ধাপ হল নগদ প্রবাহ জানা। আপনার ব্যবসায় টাকা কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে। যদি আপনি এটি না জানেন, তবে আপনি নিজের চোখে পট্টি বেঁধে সিদ্ধান্ত নিচ্ছেন। জশ বলেন যে রেভিনিউ ইজ ভ্যানিটি, প্রফিট ইজ স্যানিটি, বাট ক্যাশ ইজ রিয়ালিটি। এর সরাসরি অর্থ হলো, যতই টার্নওভার হোক, আপনার নাম যতই শিরোনামে থাকুক না কেন, কিন্তু যদি আপনার অ্যাকাউন্টে নগদ টাকা না থাকে, তবে আপনার অবস্থা একটি বড় দুর্গের মতো যেখানে জল নেই। আপনি অনেক স্টার্টআপ দেখেছেন যা কোটি কোটি টাকার মূল্যায়নে চলে, কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যায়, কারণ তারা কেবল বিনিয়োগকারীদের টাকায় বাঁচে, আসল নগদ প্রবাহে নয়। অর্থই শেখায় যে আপনার খরচ করার অভ্যেস এবং সঞ্চার ক্ষমতা আপনার ব্যবসা এবং ব্যক্তিগত জীবন উভয়ের দিক নির্দেশনা নির্ধারণ করে। ধরুন, একটি লোকাল প্রিন্টিং শপ চালানো একজন ব্যক্তি প্রতি মাসে 50,000 টাকা উপার্জন করছেন, কিন্তু তার ভাড়া, বিদ্যুৎ, কর্মীদের বেতন এবং মেশিনের ইএমআই মিলিয়ে তার খরচই 48,000 টাকা হয়ে যায়। এখন তার মুনাফা মাত্র 2,000 টাকা, এবং তাও তখনই যখন সব কিছু মসৃণ চলে। যদি এক মাসে কোনো মেশিন খারাপ হয়ে যায় বা একটি বড় অর্ডার বাতিল হয়ে যায়, তাহলে কি হবে? অন্যদিকে একজন ফ্রিল্যান্সার প্রতি মাসে 50,000 টাকা উপার্জন করেন, কিন্তু তিনি বাড়ি থেকে কাজ করেন, কোনো অতিরিক্ত খরচ নেই, এবং তিনি মাসে 10,000 টাকা বাঁচিয়ে ফেলেন। তাহলে আসলে আর্থিকভাবে বেশি স্থিতিশীল কে? প্রশ্ন উপার্জনের নয়, প্রশ্ন হলো আপনি কতটা বুদ্ধিমানের সাথে সেই টাকা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছেন। অর্থের আরেকটি বড় দিক হলো মার্জিন। যশ স্পষ্টভাবে বলেন যে উচ্চ মার্জিনের পণ্যগুলি দীর্ঘমেয়াদে বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি উপকারী। যদি আপনি 100 টাকার পণ্য 110 টাকায় বিক্রি করেন, তাহলে আপনি সেই দোকানদারের সাথে প্রতিযোগিতা করছেন যিনি 100 টাকার জিনিস 130 টাকায় বিক্রি করেন এবং গ্রাহককে বেশি মূল্য দেন। অনেকে মনে করেন যে কম দামে বিক্রি করে তারা বাজারে টিকে থাকতে পারবেন, কিন্তু এমনটা করে তারা নিজেদের মুনাফাকেই উৎসর্গ করে দেন। অর্থ বোঝায় যে আপনার টিকে থাকায় স্কেলেবিলিটি উভয়ই এই কথার উপর নির্ভর করে যে আপনি মার্জিনকে কিভাবে পরিচালনা করেন। আপনি কি প্রয়োজনের চেয়ে বেশি ছাড় দিচ্ছেন? আপনি কি সঠিক শ্রোতাদের লক্ষ্য করছেন যারা উচ্চ মূল্যের জন্য বেশি অর্থ দিতে প্রস্তুত? এবার বিনিয়োগ নিয়ে কথা বলা যাক, যেটি প্রতিটি উদ্যোক্তা এবং সাধারণ মানুষের জন্য শ্বাস প্রশ্বাসের মতোই একটি জরুরি বিষয়। কিন্তু বিনিয়োগ মানে শুধু শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড নয়। কফম্যান বিনিয়োগকে 3টি ভাগে ভাগ করেন: সময়, শক্তি এবং অর্থ। আপনি কোন জিনিসে আপনার সময় দিচ্ছেন, কোন কাজে আপনার মনোযোগ এবং শ্রম দিচ্ছেন, এবং কোন জায়গায় টাকা খরচ করছেন, এটাই নির্ধারণ করে যে আপনার ভবিষ্যৎ কেমন হবে। যদি আপনি বারবার কম রিটার্ন দেওয়া কাজগুলিতে আপনার সম্পদ খরচ করেন, তবে আপনি দীর্ঘমেয়াদে ক্লান্তি এবং ক্ষতিই পাবেন। কিন্তু যদি আপনি কৌশলগতভাবে এমন দক্ষতা, সিস্টেম এবং সরঞ্জামে বিনিয়োগ করেন যেটা বারবার রিটার্ন দেয়, তাহলে আপনি দ্রুত বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছেন। ধরুন, আপনি একটি দামি উৎপাদনশীলতা সফটওয়্যার কিনেছেন যেটি প্রতিদিন আপনার 1 ঘন্টা বাঁচায়। তাহলে সেটি শুধু খরচ নয়, এটি প্রতিদিন রিটার্ন দেওয়া বিনিয়োগ। শেষ পর্যন্ত অর্থ আমাদের একটি খুব বড় শিক্ষা দেয়: ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্ট। প্রতিটি সিদ্ধান্ত একটি ঝুঁকি, কিন্তু বুদ্ধিমানের সাথে নেওয়া ঝুঁকি সুযোগে পরিণত হয়। আপনি কতবার এমন মানুষ দেখেছেন যারা একটি ধারণা নিয়ে বেরিয়ে আসেন,
সমস্ত টাকা একসাথে ঢেলে দেন এবং তারপর কিছুই বাকি থাকে না? কারণ তারা বাফার রাখেননি, কোনো বিকল্প পরিকল্পনা রাখেননি, জরুরি তহবিল তৈরি করেননি। একজন বুদ্ধিমান মানুষ কখনো নিজের সমস্ত নৌকা একই দিকে চালায় না। তিনি ব্যাকআপ রাখেন, প্রক্ষেপণ করেন এবং আবেগপ্রবণ নয় বরং ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নেন। অর্থ শেখায় যে আবেগ জরুরি, কিন্তু তার চেয়ে বড় হলো পরিকল্পনা। শুধু স্বপ্ন দেখলে কিছু হয় না, সেই স্বপ্নগুলিকে টিকিয়ে রাখার জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি দরকার। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি কিছু করতে চান, কিছু হতে চান, কিন্তু কেন জানি না নিজেই নিজের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? যেন আপনি অ্যাক্সিলারেটরও যাচ্ছেন এবং ব্রেকও একসাথে। ভাবুন, এমন কেন হয়? একবারকার কথা, আমি প্রতিদিন সকালে উঠে নতুন জিনিস শেখার সংকল্প করতাম। একটি বই পড়া শুরু করতাম, কিন্তু 2 দিনের মধ্যে ছেড়ে দিতাম। জার্নালিং শুরু করতাম, তারপর ভুলে যেতাম। বারবার নিজেকে ধিক্কার দিতাম, তুই কেন পারিস না? বাইরের জগৎকে দোষ দিতাম, সময়ের অভাবকে কারণ হিসেবে দেখাতাম, বিক্ষিপ্ততাকে ভিলেন বানাতাম। কিন্তু একদিন একটি ছোট্ট ঘটনা সব কিছু বদলে দিল। আমি একদিন আয়নার সামনে দাঁড়িয়ে শুধু নিজেকে একটা প্রশ্ন করলাম, তোর সবচেয়ে বড় সমস্যা কি এই জগৎ, নাকি তোর মনের মধ্যে চলা অকথিত যুদ্ধ? এবং সেখান থেকেই আসল পরিবর্তনের যাত্রা শুরু হলো। দ্য পার্সোনাল এমবিএর এই অংশ, মানব মন, এই মূল প্রশ্নটিকে অনুসন্ধান করে যে আমাদের উৎপাদনশীলতা, সৃজনশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণের সবচেয়ে বড় ফ্যাক্টর হলো আমাদের মানসিকতা, বাইরের পরিবেশ নয়। আমাদের মস্তিষ্ক একটি অত্যন্ত শক্তিশালী যন্ত্র, কিন্তু তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এটি আমাদের ততটুকুই দেখায় যতটুকু আমরা তাকে দেখার অনুমতি দিই। জশ কফম্যান বলেন যে আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ সংকেত প্রক্রিয়া করে, কিন্তু আমাদের সীমিত চিন্তাশক্তির কারণে আমরা সেগুলির মধ্যে কেবল কিছুতেই মনোযোগ দিতে পারি। এটির সরাসরি অর্থ হলো যে যদি আমরা ক্রমাগত নিজেকে ব্যর্থ মনে করি, ভয় পাই বা বিশ্বাস করি যে আমি বড় কিছু করতে পারি না, তবে আমাদের মস্তিষ্ক সেই মানসিকতার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে জগৎকে ফিল্টার করে। এটি একটি আত্মপূরণকারী ভবিষ্যৎবাণীতে পরিণত হয়। আপনি সেই লোকদের দেখেছেন যারা প্রতিটি বিষয়ে নেতিবাচকতা খুঁজে নেয়। তাদের সাথে যতই ভালো কিছু ঘটুক না কেন, তারা তাদের ত্রুটি খুঁজে বের করবে, কারণ তাদের মস্তিষ্কের লেন্স আগে থেকেই ঘোলাটে। অন্যদিকে কিছু লোক প্রতিটি সমস্যা তো সুযোগ খুঁজে নেয়, কারণ তাদের মানসিকতা সুযোগ দেখার জন্য প্রশিক্ষিত। আমি নিজে আমার জীবনে এটি শিখেছি যে যতক্ষণ না আপনি আপনার মনের ধরনগুলি বোঝেন, ততক্ষণ কোনো সিস্টেম, কোনো কৌশল আপনাকে দীর্ঘমেয়াদী ফল দিতে পারে না। এক সময় ছিল যখন আমি প্রতিবার একটি নতুন লক্ষ্য নির্ধারণ করতাম। আমি এক্সেল শিট তৈরি করতাম, টাইম টেবিল বানাতাম, ইউটিউবে অনুপ্রেরণামূলক ভিডিও দেখতাম, কিন্তু তারপর কয়েকদিনের মধ্যেই সেই পুরনো অভ্যাসগুলি ফিরে আসতো। কারণ কেবল এটি ছিল না যে আমার শৃঙ্খলার অভাব ছিল, বরং আসলে আমি আমার মনের মধ্যে লুকিয়ে থাকা প্রতিরোধকে চিনতে পারিনি। কফম্যান একে কগনিটিভ বায়াস এবং ফিয়ার লুপস বলেন। আমাদের মনের মধ্যে থাকা আরামদায়ক অঞ্চল প্রতিটি নতুন জিনিসকে ভয় পায়। এটি স্থিতিশীলতা চায়, পূর্বাভাসযোগ্যতা চায়, এবং যেই আপনি কোনো নতুন দিকে এগিয়ে যান, তা ব্যবসা, শিক্ষা বা স্বাস্থ্যই হোক না কেন, মস্তিষ্ক প্রতিরোধ করে, নিজেকে নাশ করে। তাই সফলতার আসল খেলা বাহ্যিক নয়, বরং আভ্যন্তরীণ। এই অংশে কফম্যান এও বলেন যে মানুষের মন পুরস্কার চালিত হয়, অর্থাৎ আমাদের তাৎক্ষণিক তৃপ্তি প্রয়োজন। এই কারণেই মানুষ দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করতে ভয় পায়, কারণ তার ফল অনেক দূরে থাকে এবং বিক্ষিপ্ততার মজা তাৎক্ষণিক পাওয়া যায়। আপনিও এটি অনুভব করেছেন যে যেই আপনি কোনো গুরুত্ব কাজ করতে বসেন, আপনার মোবাইলের নোটিফিকেশন মনে পড়ে যায়, ক্ষুধা লেগে যায় বা হঠাৎ ইনস্টাগ্রাম খোলার ইচ্ছা হয়। এ সবই আপনার মস্তিষ্কের সেই পুরনো নিউরাল লুপস, যা আপনাকে বারবার স্বল্পমেয়াদী আনন্দের দিকে টানে। যদি আপনি এই লুপসগুলি না বোঝেন, তবে আপনি বারবার শৃঙ্খলাকেই দোষ দিতে থাকবেন, যখন আসল লড়াই ডোপামিন এবং মনোযোগের মধ্যে চলছে। কফম্যান আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেন যে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো কল্পনা, কিন্তু এই শক্তি যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, তাহলে এটা ভয়, তুলনা এবং অতিরিক্ত চিন্তাভাবনার কারণ হয়ে দাঁড়ায়। ভাবুন, যখন আপনি কোনো নতুন কাজ শুরু করতে যান, যেমন নিজের ব্যবসা শুরু করা, তখন মস্তিষ্ক তাৎক্ষণিক সবচেয়ে খারাপ পরিস্থিতির গণনা করতে শুরু করে, যে যদি ব্যর্থ হয়ে যাই তাহলে মানুষ কি বলবে, আমি ঋণ কিভাবে শোধ করব, এবং তারপর আপনি সেটাই করেন যেটা সবচেয়ে সহজ, কিছুই করেন না।
কিন্তু যদি আপনি এই কল্পনা শক্তিকে উল্টান এবং আপনার মস্তিষ্ককে প্রশিক্ষিত করেন যে এটি সফলতার সম্ভাবনাগুলি কল্পনা করে, তবে সেই শক্তি রকেটে পরিণত হয়। এই কারণেই ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন এবং মানসিক অনুশীলনের মতো কৌশল বারবার সফল মানুষের অভ্যেসে দেখা যায়। আসলে মস্তিষ্ক আমাদের সবচেয়ে বিশ্বস্ত ভৃত্য হতে পারে যদি আমরা তাকে ঠিকমতো প্রশিক্ষণ দিই। কিন্তু যদি তাকে খালি ছেড়ে দিই, তবে সেই ভৃত্য আমাদের মনিব হয়ে আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করতে শুরু করে। তাই এই অংশটি আমাদের শেখায় যে যদি আমরা যে কোনো কিছুতে দক্ষতা, ম্যাস্টারি চাই, তবে প্রথমে দরকার আমাদের মনের ওপর, আমাদের চিন্তাভাবনার ওপর, আমাদের উপলব্ধি বা পারসেপশন এবং আমাদের আবেগিক ট্রিগারগুলির ওপর নিয়ন্ত্রণ। তবেই আপনি যে কোনো কৌশল প্রয়োগ করতে পারবেন এবং তা টেকসইভাবে চালিয়ে যেতে পারবেন। আপনি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন, আমি কি সত্যিই নিজের জন্য কাজ করছি, নাকি শুধু অন্যের প্রত্যাশা পূরণ করার চেষ্টায় দিন কাটাচ্ছি? প্রতিদিন সকালে উঠে আমরা যে কাজ করি, যে সিদ্ধান্ত নিই, যে লক্ষ্য নির্ধারণ করি, তা কি সত্যিই আমাদের হৃদয় থেকে আসে, নাকি আমরা শুধু কোনো অদৃশ্য দৌড়ে ছুটছি যার শেষ রেখাই নির্ধারিত নয়? এটাই সেই আসল অস্থিরতার কারণ যা আমাদের রাতে ঘুমোতে দেয় না এবং দিনে মনোযোগ দিতে দেয় না। দ্য পার্সোনাল এমবিএর এই অংশ, ওয়ার্কিং উইথ ইয়োরসেলফ, আমাদের সবচেয়ে জটিল কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় মানুষটির সাথে পরিচয় করিয়ে দেয়, আমরা নিজে। এই অংশটি পড়তে গিয়ে আমার তামিমের গল্প মনে পড়ে। তামিম আমার খুব ভালো বন্ধু, যে খুবই উচ্চাকাঙ্ক্ষী ছিল, সব কিছু নিখুঁত করতে চাইতো, কিন্তু আইরনিক্যালি নিজেকে কখনো মেনে নিতে পারেনি। তার কাছে দক্ষতা ছিল, স্বপ্ন ছিল, এমনকি সুযোগও ছিল, কিন্তু তার সবচেয়ে বড় শত্রু ছিল সে নিজে। সে নিজেকে ক্রমাগত তুলনা করত, বারবার নিজেকে সমালোচনা করত এবং যখন কোনো ভুল হয়ে যেত তখন নিজেকে মানসিকভাবে শাস্তি দিত। একবার সে আমাকে বলেছিল, আমার মনে হয় যেন আমি নিজের সাথেই যুদ্ধ করছি, যেন আমি নিজেই নিজের প্রতিপক্ষ হয়ে গেছি। সেদিন আমি অনুভব করলাম যে এই গল্প শুধু তামিমের নয়, এটা আমাদের সবার গল্প। আমরা প্রায়শই মনে করি যে বাহ্যিক চ্যালেঞ্জগুলি আমাদের বৃদ্ধিকে থামিয়ে দেয়। টাকা নেই, যোগাযোগ নেই, সময় নেই, কিন্তু বাস্তবতা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা নিজেই। কফ বলেন যে আত্মশিক্ষা, আত্মসচেতনতা এবং অনুপ্রেরণা পরিচালনা ব্যবসায়িক কৌশলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তামিম প্রতি সপ্তাহে নতুন লক্ষ্য তৈরি করত। কখনো 5 AM ক্লাবে যোগ দিত, কখনো জার্নালিং শুরু করত, কখনো 10টি বই একসাথে পড়ার সংকল্প করত, কিন্তু এক সপ্তাহের মধ্যে ক্লান্ত হয়ে সবকিছু ছেড়ে দিত। কারণ কি? সে নিজের সাথে কাজ করা শেখেনি। নিজের আবেগ, শক্তি এবং মনোযোগ না বুঝলে আমরা যতই প্রদত্তি বা উৎপাদনশীলতার যন্ত্র ব্যবহার করি না কেন, আমরা দীর্ঘমেয়াদী টিকে থাকতে পারবো না। তামিমের সবচেয়ে বড় ভুল ছিল যে সে নিজের সাথে যুদ্ধ করছিল, সঙ্গী দিচ্ছিল না। ওয়ার্কিং উইথ ইয়োরসেলফের প্রথম নীতি হলো নিজেকে বোঝা, গ্রহণ করা এবং ধীরে ধীরে প্রশিক্ষণ দেওয়া। আমরা প্রায়শই নিজেদের প্রতি কঠোর হয়ে যাই, ভাবি যে যদি নিজেকে ধাক্কা না দিই তাহলে আমরা কিছু করতে পারবো না। কিন্তু কফ বলেন যে টেকসই অগ্রগতির জন্য আমাদের নিজেদের মস্তিষ্ক এবং শরীরের সাথে একটি সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করতে হবে। আপনি দেখেছেন যে কিছু লোক খুব দক্ষতার সাথে কাজ করে, অথচ কিছু লোক প্রতিদিন তাড়াহুড়ো করেও ক্লান্ত থাকে। পার্থক্য শুধু এই যে প্রথম ধরনের লোকেরা তাদের শক্তিচক্র বোঝে, বিরতি নেয়, সীমানা তৈরি করে এবং নিজেকে অপরাধবোধ মুক্ত বিশ্রাম দেয়। যখন আপনি নিজেকে ধীর গতিতে চলতে, থামতে, চিন্তা করতে অনুমতি দেন, তখন আপনি আসলে দীর্ঘযাত্রার প্রস্তুতি নেন। তামিমের সবচেয়ে বেশি সমস্যা ছিল বিভ্রান্তি নিয়ে। যেই সে কোনো গভীর কাজে ঢুকত, তার মন তাকে অন্য কোনো কাজের দিকে টেনে নিত। কফ বলেন যে এটি মনোযোগের অভাব নয়, এটি স্পষ্টতার অভাব। যতক্ষণ না আমরা জানি আমাদের প্রায়োরিটি কী, ততক্ষণ আমরা প্রতিটি চকচকে জিনিসের পেছনে ছুটব। তামিম যখন এই কথাটি বুঝল, তখন সে একটি সহজ নিয়ম গ্রহণ করল। প্রতিদিন সকালে শুধু 3টি মূল কাজ নির্ধারণ করত এবং নিজেকে বলতো যে যদি আজ শুধু এই 3টি কাজ শেষ হয় তাহলে দিন সফল। এই ছোট্ট পরিবর্তনটি তাকে সারাদিনের অস্থিরতা এবং সন্ধ্যের অপরাধবোধ থেকে মুক্তি দিল। ওয়ার্কিং উইথ ইয়োরসেলফ এখান থেকেই শুরু হয়। নিজের সীমাবদ্ধতা বোঝা, নিজের শক্তি চেনা এবং নিজের সাথে এমন সম্পর্ক তৈরি করা যা আমরা অন্যের কাছ থেকে চাই। এই অংশে আরও একটি গভীর ধারণা রয়েছে, প্রতিরোধ। প্রতিটি মানুষের ভেতরে একটা অদৃশ্য ঘর্ষণ থাকে যা তাকে নতুন জিনিস শেখা, অস্বস্তিকর কাজ করা বা শৃঙ্খলা আনা থেকে বিরত রাখে। তামিম প্রতিবার মেডিটেশন শুরু করত এবং 3 দিনের মধ্যে বিরক্ত হয়ে ছেড়ে দিত।
কিন্তু যখন সে প্রতিরোধকে একটি সংকেত হিসাবে দেখতে শুরু করলো, অর্থাৎ যখন মস্তিষ্ক ভয় দেখায় তখন সেটিই করা উচিত, তখন পরিবর্তন আসতে শুরু করলো। কফ বলেন যে প্রতিরোধের অর্থ হলো আপনি এমন কিছু করতে যাচ্ছেন যা বৃদ্ধির প্রবেশদ্বার। তামিম ধীরে ধীরে শিখল যে প্রতিরোধকে এড়িয়ে যাওয়া উচিত নয়, বরং তার সাথে বন্ধুত্ব করতে হবে। শেষ পর্যন্ত ওয়ার্কিং উইথ ইয়োরসেলফ আমাদের শেখায় যে যতক্ষণ না আমরা নিজেদের সাথে সারালম্বিত হই, ততক্ষণ কোনো সিস্টেম, কোনো বই, কোনো গুরু আমাদের সাহায্য করতে পারে না। আসল নেতৃত্ব নিজের হয়, নিজের অভ্যেস বোঝা, নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া। তামিমের মতন আমাদের সকলকে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে হয় যে আমি তোর শত্রু নই, তোর সঙ্গী। চল আজ থেকে একসাথে এগিয়ে যাই। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু লোক খুব বেশি পরিশ্রম ছাড়াই বড় উচ্চতায় পৌঁছে যায়, অথচ কিছু লোক বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও একই জায়গায় থাকে? কী কারণে কিছু উদ্যোক্তা লক্ষ লক্ষ টাকা আয় করেন, তাদের দল তাদের জন্য জীবন দেয়, অথচ অন্যরা প্রতিদিন দলের নাটক, রাজনীতি এবং ভেঙে পড়ায় জড়িয়ে থাকে? আসল পার্থক্য না তো দক্ষতার মধ্যে থাকে, না পণ্যের মধ্যে। আসল পার্থক্য আসে আপনি অন্যদের সাথে কিভাবে কাজ করেন তার মধ্যে। দ্য পার্সোনাল এমবিএর এই অংশ, ওয়ার্কিং উইথ আদার্স, এই গভীর সত্যের ওপর আলোকপাত করে যে মানুষের সংযোগ, বিশ্বাস এবং আবেগিক বুদ্ধিমত্তাই হলো সেই অদৃশ্য সম্পদ যা আপনার সাফল্যকে গুণিত করে। আমি আপনাকে একজন ব্যবসায়ীর গল্প বলতে চাই। ধরুন তার নাম আসিফ। আসিফের একটি স্টার্টআপ ছিল, তার পণ্য ছিল অসাধারণ, ফান্ডিংও পেয়ে গিয়েছিল, কিন্তু 1 বছরের মধ্যেই সব কিছু ভেঙে পড়ল। কারণ দল ভেঙে গেল, কো ফাউন্ডার আলাদা হয়ে গেল এবং বিনিয়োগকারীদের বিশ্বাসও চলে গেল। যখন আসিফকে জিজ্ঞাসা করা হলো যে ভুলটা কোথায় হলো, সে সরাসরি বলল, আমি ব্যবসার উপর তো মনোযোগ দিয়েছিলাম, কিন্তু মানুষের উপর নয়। আমি প্রক্রিয়া চালিয়ে গেছি, কিন্তু সম্পর্ক তৈরি করিনি। আজকের দুনিয়ায় সফট স্কিলসই আসল ক্ষমতা হয়ে উঠেছে। কফ এই অংশে ব্যাখ্যা করেন যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, বিশ্বাস কিভাবে তৈরি করতে হয় এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা কিভাবে গড়ে তুলতে হয়, এই সব কিছু যে কোনো এমবিএ সিলেবাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আসিফের মতোই অবস্থা অনেক স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের হয়। তারা কৌশল তৈরি করে, ব্যবসায়িক মডেল নিখুঁত করে তোলে, কিন্তু তারা ভুলে যায় যে কৌশলটি বাস্তবায়ন করে মানুষই। আর যদি মানুষ একসাথে না থাকে, তাহলে সিস্টেম নিজেই ভেঙে পড়বে। সে কো ফাউন্ডার হোক, ক্লায়েন্ট হোক বা আপনার দল, প্রতিটি মানুষেরই অনুভব করা উচিত যে সে শুধু একটি সম্পদ নয়, একজন সম্মানিত এবং মূল্যবান অংশীদার। কফ বলেন যে যখন আপনি অন্যদের আন্তরিকভাবে শোনেন, তাদের চাহিদা ও আবেগ বোঝেন এবং তাদের দৃষ্টিকোণ থেকে জিনিসগুলি দেখতে শেখেন, তখনই আসল সংযোগ তৈরি হয়। ওয়ার্কিং উইথ আদার্স এর প্রথম নিয়ম এটাই। মানুষ জানে না আপনি কতটা জানেন, যতক্ষণ না তারা জানে আপনি কতটা যত্নশীল। আসিফ এই কথাটি অনেক দেরিতে বুঝেছিল। প্রথমে সে প্রতিটি বিষয়ে দক্ষতা খুঁজত, প্রতিটি মিটিং সময়বদ্ধ, প্রতিটি যোগাযোগ ইমেলের মাধ্যমে, প্রতিটি দ্বন্দ্ব দ্রুত সমাধান করার চেষ্টা করত। কিন্তু সে ভুলে গিয়েছিল যে দক্ষতা মানুষের আবেগের উপর প্রযোজ্য হয় না। কখনো কখনো একজন সহতীর্থ শুধু শোনা যেতে চায়, তাৎক্ষণিক বোঝা যেতে চায় না। একবার তার দল থেকে একটি ছেলে পদত্যাগ করল। কারণ শুধু এই ছিল যে সে 3 সপ্তাহ ধরে আসিফের কাছ থেকে একটি সঠিক ধন্যবাদ বা প্রশংসা শোনেনি। কাজ ভালো চলছিল, কিন্তু স্বীকৃতির অভাব ছিল। এই ছোট ছোট বিষয়গুলি বড় ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। কফ এও বলেন যে অন্যদের সাথে কাজ করার সময় 2টি জিনিস সবচেয়ে বেশি জরুরি: সহানুভূতি এবং স্পষ্টতা। সহানুভূতি মানে হলো আপনি সামনের মানুষটির জগৎকে তার দৃষ্টিকোণ থেকে দেখুন, আর স্পষ্টতা মানে হলো আপনি আপনার প্রত্যাশা এবং সীমানাগুলি স্পষ্টভাবে যোগাযোগ করুন, কোনো ভনিতা ছাড়া। আসিফ যখন তার দলের সাথে সাপ্তাহিক 1-on-1 কথোপকথন শুরু করলো, তখন সে বুঝল যে লোকেরা শুধু বেতনের জন্য কাজ করে না, তারা অনুপ্রেরণা, সম্মান এবং অন্তর্ভুক্তিরও চায়। যখন সে এটি দেওয়া শুরু করলো, তখন দলের নতুন প্রাণ ফিরে এলো। এবং অন্যদিকে যখন সে লোকেদের কাছে তার প্রত্যাশাগুলি স্পষ্টভাবে বলতে শুরু করলো যে কী চায়, কবে নাগাদ চায় এবং কেন, তখন ভুল বোঝাবুঝি এবং নীরব হতাশা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। এখানে আরও একটি গভীর কথা আসে যে যোগাযোগ শুধু কথা বলা নয়, শোনাও।
আসিফ অনুভব করল যে যতক্ষণ না সে তার অহংকে একপাশে রেখে অন্যদের কথা শুনতে শিখবে ততক্ষণ সে আসল নেতা হতে পারবে না। একবার তার দলের একজন জুনিয়র তাকে একটি প্রক্রিয়ার ভুলের দিকে ইঙ্গিত করল। প্রথমে আসিফের অহং আহত হলো, আমাকে শেখাবে তুই? কিন্তু তারপর সে নিজেকে থামিয়ে পুরো কথা শুনল এবং দেখল যে ছেলেটি সঠিক ছিল। সেদিন আসিফ প্রকাশ্যে সেই ভুলটি মেনে নিল এবং ছেলেটির প্রশংসা করল। সেই একটি কাজ পুরো দলে বিশ্বাসের ঢেউ ছড়িয়ে দিল, কারণ লোকেরা সেই মানুষটিকে অনুসরণ করে যে নিজের ভুলগুলি স্বীকার করতে পারে, যে নিখুঁত হওয়ার পরিবর্তে বাস্তব হতে পছন্দ করে। ওয়ার্কিং উইথ আদার্স আমাদের এটাই শেখায় যে ব্যবসার আসল মুদ্রা টাকা নয়, সম্পর্ক। একটি ভালো সিস্টেম ততক্ষণ চলতে পারে না যতক্ষণ না তাতে জড়িত লোকেরা আবেগতভাবে সারিবদ্ধ এবং মানসিকভাবে নিরাপদ অনুভব করে। আসিফের মতোই যদি আপনি শুধু দক্ষতা, গতি এবং যুক্তির নামে মানুষের সংযোগকে ভুলে যান, তাহলে আপনি সেই জাহাজের ক্যাপ্টেন হয়ে যান যার ক্রু ভেঙে পড়ছে, যদিও জাহাজ নতুন হোক। এই কারণেই যদি আপনি বৃদ্ধি চান, টেকসই, শান্তিপূর্ণ এবং সহযোগীমূলক, তাহলে সবার আগে আপনার চারপাশের মানুষের সাথে এমন সম্পর্ক তৈরি করুন যেখানে তারা শুধু আপনার জন্য নয়, বরং নিজেদের হৃদয় থেকে কাজ করে। আপনি কি কখনো ভেবেছেন যে একজন সাধারণ মানুষ কিভাবে একটি পুরো সাম্রাজ্যের মালিক হয়ে যায়, অথচ অন্য একজন ব্যক্তির সমস্ত পরিশ্রম এবং জ্ঞান থাকা সত্ত্বেও বারবার ব্যর্থ হয়? কেন কিছু লোক বারবার পড়ে গিয়েও এগিয়ে যায়, আর কিছু লোক এক ধাক্কায় সব কিছু হারিয়ে ফেলে? এর উত্তর শুধু পরিশ্রম, প্রতিভা বা ভাগ্যে নেই, এর উত্তর সিস্টেমে নিহিত আছে। একবারের গ্রামে দুজন কৃষক ছিল, আসিফ এবং রাসেল। দুজনেরই সমান জমি ছিল, একই রকম পরিশ্রম করত, একই রকম বীজ, জল এবং সময় দিত। কিন্তু কিছু বছর পর যখন পুরো গ্রাম তাদের ফসলের তুলনা করত, তখন আসিফের জমি প্রতি বছর সবুজে ভরে থাকত, আর রাসেলের জমি কখনো জলে পচে যেত, কখনো খরায় শুকিয়ে যেত, কখনো পোকা লাগত। লোকেরা অবাক হতো, দুজনেই সব কিছু সমানভাবে করেছে, তাহলে এত পার্থক্য কেন? উত্তর ছিল, আসিফ একটি সিস্টেম তৈরি করেছিল। জলের নালা তৈরি করেছিল যা বৃষ্টির জল ধরে জমিতে পাঠাতো, বীজ সঠিক দিকে রোপণ করত, পোকা থেকে রক্ষার জন্য নিয়মিত পরিদর্শন করত এবং আবহাওয়া অনুযায়ী চাষাবাদ করত। রাসেল শুধু পরিশ্রম করত। আসিফ সিস্টেম বুঝত, রাসেল শুধু চেষ্টা করত। এটাই সেই গভীরতা যা দ্য পার্সোনাল এমবিএর অংশ নয়, আন্ডারস্ট্যান্ডিং সিস্টেমস আমাদের শেখায়। আমরা সবাই আমাদের জীবনে রাসেলের মতো পরিশ্রমী হতে চাই। তাড়াতাড়ি ওঠা, সারাদিন ছুটে বেড়ানো, শত শত জিনিস একসাথে ধরার চেষ্টা করা। কিন্তু সাফল্য সেই আসিফদের কাছে যায় যারা সিস্টেমের শক্তি বোঝে। জশ কফম্যান বলেন যে সিস্টেম থিঙ্কিং মানে হলো যে কোনো জিনিসকে বিচ্ছিন্ন ক্রিয়া হিসাবে না দেখে বরং একটি আন্তঃসংযুক্ত প্রক্রিয়া হিসাবে দেখা। এর অর্থ হলো প্রতিটি ফলাফল কোনো কারণ থেকে আসে এবং প্রতিটি কারণ একটি সিস্টেমের অংশ হয়। যখন আপনি সিস্টেমগুলিকে চিনতে এবং বুঝতে শেখেন, তখন আপনি বিশৃঙ্খলার মধ্যেও স্পষ্টতা খুঁজে নিতে পারেন। একজন ব্যক্তি যিনি একটি সফল ব্যবসা চালাচ্ছেন, তিনি আসলে একটি সিস্টেম চালাচ্ছেন যেখানে সব কিছু, মার্কেটিং, বিক্রয়, ডেলিভারি, গ্রাহক পরিষেবা একে অপরের সাথে এমনভাবে যুক্ত থাকে যেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। যদি কোনো একটি অংশে গোলমাল হয়, তাহলে পুরো শরীরের উপর প্রভাব পড়ে। আসিফের চাষাবাদও এটাই শেখায়। যদি নালা বন্ধ হয়ে যায়, তাহলে জল পৌঁছাবে না। যদি বীজ ভুল দিকে পড়ে, তাহলে গাছ দুর্বল হবে। যদি পোকা পরীক্ষা না হয়, তাহলে পুরো পরিশ্রম নষ্ট। সিস্টেম থিঙ্কিং আপনাকে প্রতিক্রিয়াশীল হওয়া থেকে বাঁচায় এবং সক্রিয় করে তোলে। আপনি শুধু সমস্যা সমাধান করেন না, আপনি সেই কাঠামো পরিবর্তন করেন যা সমস্যার জন্ম দেয়। কফম্যান আরও একটি খুব জরুরি কথা বলেন যে সিস্টেম কখনো নিখুঁত হয় না, কিন্তু সেগুলিকে উন্নত করা যায়। রাসেল প্রতিবার সমস্যা এলে হতাশ হয়ে যেত, এবার বৃষ্টি খুব হয়েছে, কিছু করতে পারবো না। কিন্তু আসিফ প্রতিটি ব্যর্থতাকে সিস্টেম টিউনিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখত। হয়তো এবার নালাটা একটু চওড়া করতে হবে, হতে পারে বীজ বদলানোর প্রয়োজন। এই মানসিকতাই সিস্টেম বোঝার আসল পরিচয়, দোষারোপ নয়, পর্যবেক্ষণ এবং উন্নতি। আর এই মানসিকতাই আমাদের ব্যবসা, সম্পর্ক
এবং ব্যক্তিগত লক্ষ্যগুলিতে বৃদ্ধি দেয়। এবার একটু ভাবুন তো, যদি আপনি আপনার প্রতিদিনের প্রতিটি কাজ, ওঠা, খাওয়া, কাজ করা, পড়া, কথা বলা একটি ছোট সিস্টেমের মতো দেখতে শুরু করেন, তাহলে কেমন হবে? সকালে তাড়াতাড়ি উঠতে পারছেন না? এটা শুধু আপনার ইচ্ছে শক্তির অভাব নয়, এটা একটি ঘুম ব্যবস্থার ডিজাইনের ত্রুটি। আপনি কি আপনার ঘুমের সময় ধারাবাহিকতা বজায় রেখেছেন? রাতে ফোন দূরে রেখেছেন? ঘর অন্ধকার ও শান্ত ছিল? যদি না হয়, তাহলে আপনার সিস্টেমই আপনাকে তাড়াতাড়ি উঠতে দেয়নি। কফম্যান এই স্পষ্টতা আনেন যে বারবার নিজেকে দোষারোপ না করে সিস্টেমের ডিজাইনের দিকে মনোযোগ দিন। কারণ মানুষ যতটা তার উদ্দেশ্য থাকে ততটা কাজ করে না, সে ততটা কাজ করে যতটা তার সিস্টেম তাকে অনুমতি দেয়। আসিফের গল্প এখানেই শেষ হয়নি। কিছু বছর পর গ্রামে যখন খরা পড়ল এবং বাকি সমস্ত কৃষক চাষাবাদ ছেড়ে দিয়েছিল, তখনও আসিফের জমিতে কিছুটা ফসল দাঁড়িয়েছিল। লোকেরা বিস্মিত হয়েছিল, এটা কিভাবে সম্ভব? আসিফ বলল, আমি কখনো ভাবিনি যে প্রতি বছর বৃষ্টি হবে। আমি সিস্টেমকে এমনভাবে ডিজাইন করেছিলাম যে বৃষ্টি না হলেও মাটিতে আর্দ্রতা বজায় থাকবে। এটা শুনে আমি বুঝলাম যে আসল সফল ব্যক্তি সে যে ভবিষ্যতের সমস্যাগুলি কল্পনা করে এবং সিস্টেমকে এত নমনীয় ও স্থিতিস্থাপকভাবে তৈরি করে যে তা প্রতিটি আবহাওয়া, প্রতিটি সংকটে কিছু না কিছু উৎপাদন করতে পারে। সিস্টেম থিঙ্কিং আপনাকে সেই বিশৃঙ্খলার মধ্যেও নিয়ন্ত্রণ দেয় যেখানে অন্যেরা আতঙ্কিত থাকে। যখন আপনি কোনো লক্ষ্য তৈরি করেন, তখন আপনি শুধু আকাঙ্ক্ষা করেন না, আপনি এমন একটি সিস্টেম তৈরি করেন যা সেই লক্ষ্যকে ধীরে ধীরে কাছাকাছি নিয়ে আসে। আপনি অভ্যাস তৈরি করেন, ফিডব্যাক লুপ তৈরি করেন এবং অন্ধস্থানগুলিকে দূর করেন। একজন ভালো ব্যবসায়ী, একজন ভালো লেখক, একজন ভালো ক্রীড়াবিদ সবাই নিজের নিজের ক্ষেত্রের সিস্টেম ইঞ্জিনিয়ার হয়। তারা পরিবেশকে তাদের শক্তি বানায় এবং কাঠামো দিয়ে আচরণকে পরিচালিত করে। আন্ডারস্ট্যান্ডিং সিস্টেমসের অর্থ শুধু যুক্তি দিয়ে কাজ করা নয়, এর অর্থ হলো নিজেকে এমন সক্ষম করে তোলা যাতে আপনি প্রতিটি ফলাফলের পেছনের কাঠামো দেখতে পান। সেই কাঠামোই আপনাকে পুনরাবৃত্তিযোগ্য সাফল্য দেয়। আসিফ যে চাষাবাদ শিখেছিল তা শুধু ক্ষেতের জন্য ছিল না, তা জীবনের প্রতিটি জিনিসের জন্য ছিল। এবং আমরা সবাই আসিফ হতে পারি যদি আমরা পরিশ্রমের সাথে সিস্টেমকে বোঝা এবং উন্নত করার সাহস রাখি। আপনি কি কখনো এমন একটি দিন কাটিয়েছেন যখন সব কিছু করেছেন, প্রতিটি চেকলিস্ট পূরণ করেছেন, তবুও মনে হয়েছে যেন কিছু হাত থেকে ফসকে গেছে? অথবা কখনো আপনার ব্যবসা বা জীবনের কোনো একটি অংশকে ক্রমাগত ঠিক করার চেষ্টা করেছেন, কিন্তু প্রতি উন্নতির পর নতুন সমস্যা সামনে এসেছে? এই অভিজ্ঞতা শুধু আপনার হয় না, আমাদের প্রত্যেকেরই সিস্টেমের জটলায় জড়িয়ে আছি এবং প্রায়শই না বুঝে সেগুলিকে পরিবর্তন করার চেষ্টা করি। দ্য পার্সোনাল এমবিএর এই অংশ, অ্যানালাইজিং সিস্টেমস, সেই অদৃশ্য কাঠামোকে উন্মোচন করে যাকে আমাদের সবচেয়ে বেশি দেখার প্রয়োজন, কিন্তু আমরা সবচেয়ে কম দেখি। কফম্যান বলেন যে সিস্টেমগুলিকে ঠিক করার প্রথম ধাপ হলো সেগুলিকে দেখতে শেখা, বুঝতে শেখা, ব্যবচ্ছেদ করা শেখা। কারণ যতক্ষণ না আপনি কোনো সিস্টেমের গঠনতন্ত্র বোঝেন, ততক্ষণ তাতে উন্নতি করা ঠিক তেমনই যেমন অন্ধকারে কোনো ভাঙা তার জোড়ার চেষ্টা করা। স্ফুলিঙ্গ অবশ্যই ওড়ে, কিন্তু আলো কখনো আসে না। জশ কফম্যান সিস্টেমগুলিকে বিশ্লেষণ করার জন্য একটি অসাধারণ কাঠামো দিয়েছেন, যা বোঝার পর আপনি শুধু আপনার উৎপাদনতাই উন্নত করতে পারবেন না, বরং আপনার পুরো জীবন ও কাজের কাঠামোকেও আয়ত্ত করতে পারবেন। একটি সিস্টেমকে বোঝার জন্য সবার আগে আপনাকে দেখতে হয় তার ইনপুট কী, প্রক্রিয়া কেমন, আউটপুট কী আসে এবং ফিডব্যাক লুপ কিভাবে কাজ করে। কফম্যান এটিকে একটি সাধারণ কফি মেশিনের উদাহরণ দিয়ে বোঝান। ইনপুট অর্থাৎ জল এবং কফি বিনস, প্রক্রিয়া অর্থাৎ গরম করা এবং ব্রুইং, আউটপুট অর্থাৎ কাপে প্রস্তুত কফি, এবং ফিডব্যাক অর্থাৎ স্বাদ পরীক্ষা, যার মাধ্যমে আপনি পরের বার স্ট্রেংথ নির্ধারণ করেন। এবার ভাবুন, এই একই জিনিস আপনার অভ্যাস, ব্যবসায়িক মডেল বা আপনার দলের কার্যকারিতার উপর প্রয়োগ করা যেতে পারে। অনেক সময় আমরা কোনো খারাপ ফলাফল দেখে তাৎক্ষণিক আউটপুটকে উন্নত করার চেষ্টা করি। যেমন বিক্রি কম হচ্ছে তো আমরা ছাড় দিই, বা উৎপাদনশীলতা কমছে তো নতুন সরঞ্জাম নিয়ে আসি। কিন্তু কফ আমাদের বলেন যে কোনো সমস্যার মূল কারণ প্রায়শই পৃষ্ঠে থাকে না, তা সিস্টেমের ভিতরে থাকে। যদি আপনি শুধু আউটপুট দেখেন, তাহলে আপনি লক্ষণ দেখছেন, রোগ নয়। একবার তিনি একটি কোম্পানির উদাহরণ দিয়েছিলেন যারা ক্রমাগত গ্রাহক অভিযোগ নিয়ে বিরক্ত ছিল। তারা ভেবেছিল যে হয়তো সহায়তা দলকে পরিবর্তন করতে হবে, কিন্তু যখন তারা অভিযোগগুলিকে একটি সিস্টেম হিসেবে বিশ্লেষণ করল, তখন দেখল যে সমস্যা সাপোর্টে ছিল না, বরং অনবোর্ডিং প্রক্রিয়ায় ছিল।
নতুন গ্রাহকদের পণ্যটি সঠিকভাবে ব্যবহার করতে শেখানো হচ্ছিল না, যার ফলে বিভ্রান্তি এবং অভিযোগ হচ্ছিল, অর্থাৎ তারা ভুল জায়গায় চিকিৎসা করার চেষ্টা করেছিল। আরও একটি চমৎকার উদাহরণ যা কফ বইয়ে বলেছেন তা হলো বটলনেকস, অর্থাৎ কোনো সিস্টেমের সেই অংশ যা পুরো প্রবাহকে ধীর বা আটকে দেয়। এই ধারণাটি ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সফটওয়্যার ডেভেলপমেন্ট পর্যন্ত প্রযোজ্য হয়, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনেও সমানভাবে শক্তিশালী। ধরুন, আপনি প্রতিদিন নতুন কিছু শিখতে চান, কিন্তু আপনার মনে হয় সময় পান না। আপনি এর প্রতিকার শৃঙ্খলা বা অনুপ্রেরণা দিয়ে করেন, কিন্তু সিস্টেম বিশ্লেষণ করে আপনি বুঝতে পারবেন যে বটলনেক সম্ভবত সেই অতিরিক্ত স্ক্রিন টাইম যা রাতে আপনার ঘুম চুরি করে নেয়, যার ফলে সকালে দেরি হয় এবং তারপর পুরো সময়সূচি এলোমেলো হয়ে যায়। যখন আপনি সিস্টেমগুলিকে এভাবে পর্যবেক্ষণ ও নিরীক্ষা করেন, তখন আপনি জাদু নয়, মেকানিক্স বুঝতে শুরু করেন। আর মেকানিক্সই হলো সেই চাবি যার মাধ্যমে আপনি আপনার পুরো খেলা পরিবর্তন করতে পারেন। কফ এও বোঝান যে সিস্টেম বিশ্লেষণ করার অর্থ কেবল ত্রুটি খুঁজে বের করা নয়, এর অর্থ হলো নিদর্শনগুলি দেখা, পুনরাবৃত্তিযোগ্য চক্রগুলিকে ধরা এবং অদৃশ্য সংযোগগুলিকে উন্মোচন করা। তিনি বলেন যে প্রতিটি সিস্টেম নিজেই একটি গল্প এবং আপনাকে সেই গল্পটি বুঝতে জানতে হবে, যাতে আপনি তার পরের অধ্যায়ে নিজেই লিখতে পারেন। একবার একটি SAAS কোম্পানির কেস স্টাডিতে তিনি বলেছিলেন যে রাজস্ব স্থির হয়ে গিয়েছিল, উপর থেকে সবকিছু ঠিক দেখা যাচ্ছিল, কিন্তু যখন তারা ডেটার মাধ্যমে সিস্টেমকে বিশ্লেষণ করল, তখন দেখা গেল যে ব্যবহারকারীর সম্পৃক্ততা ক্রমশ কমছে, যার ফলে চার্ন রেট বাড়ছিল। অর্থাৎ সমস্যা রাজস্বতে ছিল না, সেটা শুধু একটি সংকেত। আসল ত্রুটি ব্যবহারকারীর যাত্রার ভিতরে ছিল। সিস্টেম বিশ্লেষণ করার দক্ষতা এতটাই শক্তিশালী যে একবার আপনি এটি শিখে নিলে আপনি প্রতিটি পরিস্থিতিকে একজন প্রকৌশলীর দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেন। তা আপনার কেরিয়ার হোক, আপনার স্বাস্থ্য রুটিন হোক বা আপনার সম্পর্ক। আপনি তখন প্রতিক্রিয়ায় সিদ্ধান্ত নেন না, আপনি ডেটা এবং ডিজাইন থেকে সিদ্ধান্ত নেন। কফ এটিকে আপনার জীবনের স্থপতি হওয়া বলেন, এমন একজন স্থপতি যিনি ব্লুপ্রিন্ট ছাড়া বাড়ি তৈরি করেন না এবং পরীক্ষা ছাড়া কোনো কাঠামো অনুমোদন করেন না। যখন আপনি আপনার সিস্টেমগুলিকে ক্রমাগত বিশ্লেষণ করা শুরু করেন, তখন আপনি কেবল সেগুলিকে দক্ষ করে তোলেন না, আপনি সেগুলিকে আপনার লক্ষ্য, আপনার মূল্যবোধ এবং আপনার দৃষ্টিভঙ্গির সাথে সারিবদ্ধ করে তোলেন। তাহলে আসল প্রশ্ন হলো, আপনি কি আপনার জীবন ও কাজ সেই পৃষ্ঠের স্তরে চালাতে চান যেখানে প্রতিটি সমস্যা একটি মাথা ব্যথা হয়ে আসে, নাকি আপনি সেই গভীরতায় যেতে চান যেখানে আপনি মূল কারণগুলি দেখতে পারেন এবং সিস্টেমগুলিকে আপনার পক্ষে ঘুরিয়ে দিতে পারেন? সিস্টেম বিশ্লেষণ আপনাকে বিশৃঙ্খলার মধ্যে স্পষ্টতা দেয়, সেই লেন্স দেয় যার মাধ্যমে আপনি কেবল কাজ করেন না, আপনি বুদ্ধিমানের সাথে কাজ করেন। আর এই বিচক্ষণতা, এই কাঠামোগত চিন্তাভাবনাই দীর্ঘমেয়াদী সাফল্যের সবচেয়ে মজবুত ভিত্তি। কখনো কখনো মনে হয় যেন আমরা প্রতিদিন নিজেদের জীবনকে পুনরাবৃত্তি করে চলেছি, একই অভ্যাস, একই সমস্যা, একই ফলাফল। আর যখন কিছু পরিবর্তন করতে চাই, তখন চেষ্টা করি নিজেদের ইচ্ছা শক্তি নিয়ে, অনুপ্রেরণা দিয়ে, কখনো কখনো বাইরের জিনিস দিয়ে, নতুন অ্যাপ, নতুন বই, নতুন মেন্টর। কিন্তু তবুও সেই পুরনো প্যাটার্ন ফিরে আসে, কারণ আসল পরিবর্তন তখনই হয় যখন আমরা সিস্টেমকে পরিবর্তন করি, সেই কাঠামো যা আমাদের প্রতিটি ছোট বড় সিদ্ধান্তকে পরিচালিত করে। এটা শুধু উৎপাদনশীলতার কথা নয়, এটা দীর্ঘমেয়াদী রূপান্তরের কথা, সেই পরিবর্তন যা মূল থেকে শুরু হয়। অনেকে মনে করেন যে সিস্টেম উন্নত করা মানে সেগুলিকে জটিল করে তোলা, কিন্তু কফ এর উল্টোটা বলেন। তিনি বলেন, একটি ভালো সিস্টেম যতটা সহজ হতে পারে ততটা সহজ, কিন্তু এর চেয়ে সহজ নয়। এর অর্থ হলো, একটি সিস্টেমকে উন্নত করা মানে তাকে ভারী করা নয়, বরং তাকে আরও বুদ্ধিমান করা। এর মধ্যে প্রথম জিনিসটি আসে সঠিক জিনিসগুলিকে পরিমাপ করা। যদি আপনি ভুল জিনিসগুলি ট্র্যাক করেন, তাহলে আপনি ভুল দিকে উন্নতি করছেন। উদাহরণস্বরূপ, যদি একটি জিম তার সাফল্যকে শুধু নতুন সদস্যের সংখ্যা দিয়ে পরিমাপ করে, তাহলে সেই সিস্টেম শেষ পর্যন্ত অস্থিতিশীল হয়ে পড়বে। আসল মেট্রিক হলো কতজন নিয়মিত আসছেন, কতজন তাদের স্বাস্থ্যের উন্নতি করেছেন। উন্নতি সেখান থেকেই শুরু হয় যেখানে পরিণাম অর্থপূর্ণ হয়। কফ এই প্রক্রিয়াটিকে 3টি সহজ ধাপে বোঝান: পর্যবেক্ষণ, অবজার্ভ, চিহ্নিতকরণ, আইডেন্টিফাই এবং পুনরাবৃত্তি, ইটারেট। অর্থাৎ সবার আগে আপনি সিস্টেমকে পর্যবেক্ষণ করেন, তার ধরনগুলিকে মনোযোগ দিয়ে দেখেন, কোথায় ঘর্ষণ হচ্ছে, কোথায় লোকেরা আটকে যাচ্ছে বা কোথায় আপনি বারবার শক্তি হারাচ্ছেন। এরপরে আপনি চিহ্নিত করেন যে বটলনেক কী বা কোন জায়গা সবচেয়ে বেশি অপচয় হচ্ছে, এবং তারপর আসে পুনরাবৃত্তি।
ছোট পরিবর্তন প্রয়োগ করা, তাদের ফলাফল দেখা এবং তারপর প্রতিক্রিয়ার ভিত্তিতে পরবর্তী পরিবর্তন করা। এই পদ্ধতিতেই টয়োটার মতো কোম্পানি বিশ্বমানের উৎপাদন তৈরি করেছে। কাইজেন দর্শন ছোট ছোট ধারাবাহিক উন্নতিগুলি তাদের অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। আরেকটি শক্তিশালী ধারণা যা কফ এই অংশে দেন তা হল সীমাবদ্ধতা অপসারণ, কনস্ট্রেন্ট রিমুভাল। অর্থাৎ সিস্টেমকে উন্নত করার একটি বড় উপায় হল আপনি সেই জিনিসটি সরিয়ে দিন যা তাকে ব্লক করছে। একটি উৎপাদনশীলতার উদাহরণ দিয়ে বুঝুন তো। ধরুন আপনি প্রতিদিন সকালে পড়তে চান কিন্তু সময় পান না। এখন আপনি অ্যালার্ম তাড়াতাড়ি সেট করেন, মোটিভেশনাল ভিডিও শোনেন, কিন্তু তবুও অভ্যাসটি টিকে থাকে না। যখন আপনি সিস্টেম বিশ্লেষণ করেন তখন বুঝতে পারেন যে আপনার ফোন রাতে অনেকক্ষণ ধরে বিরক্ত করছে। এখান থেকেই উন্নতি শুরু হয়। আপনি রাতে ফোন অন্য ঘরে রাখার নিয়ম তৈরি করেন। এটি একটি ছোট পরিবর্তন, কিন্তু পুরো পঠন সিস্টেম বদলে যায়। এটাই হলো সিস্টেম উন্নতির আসল শক্তি, সেই ছোট পরিবর্তনগুলি যা ঢেউ প্রভাবের মাধ্যমে পুরো কাঠামোকে আপগ্রেড করে দেয়। কফ একটি মূল নীতির ওপর জোর দেন যে সিস্টেম উন্নত করা কখনো শেষ হওয়ার মতো প্রক্রিয়া নয়। আপনি কখনোই বলতে পারবেন না যে এখন সিস্টেম নিখুঁত, কারণ প্রতিটি পরিবেশ গতিশীল হয়। যেমন যেমন বিশ্ব পরিবর্তিত হয়, বাজার পরিবর্তিত হয়, প্রযুক্তি পরিবর্তিত হয়, আপনার সিস্টেমকেও পরিবর্তন করতে হয়। এই কারণেই সেরা সংস্থাগুলি কখনো আত্মতুষ্ট থাকে না। অ্যামাজন, গুগল, টেসলা এরা সবাই প্রতিদিন উন্নতি করে, অটোমেশন বাড়ায়, ফিডব্যাক লুপ টিউন করে এবং তাদের ওয়ার্কফ্লোকে পরিমার্জন করে। যদি আপনি থেমে যান তাহলে সিস্টেম অপ্রচলিত হয়ে যাবে এবং তারপর পারফরমেন্সও কমে যাবে। একটি বাস্তব জীবনের সাদৃশ্য দিয়ে বুঝুন তো। ধরুন আপনার জীবন একটি ট্রেন, আর সিস্টেম হলো সেই রেল লাইন যার উপর এটি চলছে। যদি রেল লাইন আঁকামাকা হয় বা তাতে মরিচা ধরে যায়, তাহলে ইঞ্জিন যতই শক্তিশালী হোক, ট্রেন বেশি দূর যাবে না। উন্নতি এখানেই আসে। আপনি রেল লাইন সোজা করেন, নিয়মিতভাবে পরিষ্কার করেন এবং প্রয়োজন হলে নতুন ট্র্যাক বসান। আপনি ইঞ্জিন পরিবর্তন করেন না, আপনি দিক এবং পথ পরিবর্তন করেন। এটাই অস্থায়ী সাফল্য এবং টেকসই বৃদ্ধির পার্থক্য। কফ সিস্টেম উন্নতিকে দুটি শক্তিশালী কৌশলে ভাগ করেন, অটোমেশন এবং এলিমিনেশন। অটোমেশন মানে হলো সেই পুনরাবৃত্তিযোগ্য কাজগুলি যা আপনার শক্তি খায়। সেগুলিকে কোনো সিস্টেম সরঞ্জাম বা নিয়ম দিয়ে অটো পাইলটে ফেলে দেওয়া। এবং এলিমিনেশন মানে হলো এমন কাজ বা ফিচারগুলিকে সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া যা কোনো মূল্য দিচ্ছে না। একবার তিনি একজন ফ্রিল্যান্সারের কেস স্টাডি শেয়ার করেছিলেন, যিনি প্রতিটি নতুন ক্লায়েন্টের সাথে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেন, প্রস্তাব তৈরি করতেন, কিন্তু তবুও চুক্তি হতো না। কফ তাকে একটি সিস্টেম তৈরি করে দিলেন, পূর্বলিখিত প্রস্তাব টেমপ্লেট, যোগ্যতা প্রশ্ন এবং একটি স্বয়ংক্রিয় শিডিউলার। ফলশ্রুতি ক্লায়েন্ট রূপান্তর 3 গুণ বেড়ে গেল এবং সময়ও বাঁচল। এটাই স্মার্ট সিস্টেম উন্নতি, যেখানে আপনি কম প্রচেষ্টায় বেশি প্রভাব ফেলেন। মানুষ প্রায়শই তার জীবনে উন্নতি আনার জন্য বাহ্যিক অনুপ্রেরণা খোঁজে, কিন্তু আসল খেলা অভ্যন্তরীণ কাঠামোকে টিউন করার মধ্যে। যদি আপনি প্রতিদিন দেরি করছেন, তাহলে শুধু ঘড়ি দেখা উন্নতি নয়, আপনার দিনের শুরুর কাঠামো পরিবর্তন করা আসল পরিবর্তন। যদি আপনি অভ্যাস তৈরি করতে না পারেন, তাহলে সেটা আপনার দুর্বলতা নয়, সম্ভবত সিস্টেম সেই ব্যবহারকে সমর্থন করেনি যা আপনি চেয়েছিলেন। উন্নতি সেখানেই শুরু হয় যেখানে অজুহাত শেষ হয় এবং কাঠামো শুরু হয়। সিস্টেম উন্নতি এমন একটি শক্তি যা সাধারণ পারফরম্যান্সকে অসাধারণ ফলাফলে রূপান্তরিত করতে পারে। এটি আমাদের শেখায় যে নিখুঁত হওয়ার প্রয়োজন নেই, বিকশিত হতে থাকার প্রয়োজন আছে। আর যখন আপনি আপনার সিস্টেমগুলিকে দিন দিন একটু একটু করে উন্নত করেন, তখন আপনি প্রতিটি লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যান যা একসময় অসম্ভব মনে হতো। তো বন্ধুরা, আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার মধ্যে অনেক কিছু করার ক্ষমতা আছে, কিন্তু সঠিক দিক নির্দেশনা, সঠিক সিস্টেম এবং সঠিক চিন্তাভাবনার অভাবে যেন আপনাকে আটকে রাখা হয়েছে? আপনি কি কখনো রাতে জেগে থেকে ভেবেছেন যে কিভাবে আপনার স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করবেন, কিন্তু পরের সকালে সেই পুরনো রুটিন, সেই পুরনো চ্যালেঞ্জগুলি আপনার সামনে এসে দাঁড়ায়? যদি হ্যাঁ, তাহলে এই বই দ্য পার্সোনাল MBA শুধু একটি বই নয়, বরং এমন একটি চাবি যা সেই বন্ধ দরজা খুলতে পারে, যার পেছনে আপনার বৃদ্ধি, স্পষ্টতা এবং স্বাধীনতা লুকিয়ে আছে। জোশ কাফম্যান MBAর মতো ব্যয়বহুল এবং বছরের পর বছর দীর্ঘ ডিগ্রিটিকে একটি ছোট, সুনির্দিষ্ট এবং লেজার ফোকাস সিস্টেমে রূপান্তরিত করে আমাদের সেই সমস্ত জ্ঞান দিয়েছেন যা একজন সফল উদ্যোক্তা, চিন্তক এবং পারফর্মার হওয়ার জন্য প্রয়োজনীয়। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।